এখন শুনবেন আজকের গল্প। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সর্বনাশ? ওই দেখতে পাচ্ছ? কি বলো দেখি? ওই যে রাস্তার মোড়ে। একদিন ওরই বা আমারই সাহায্যে তোমার হাতে শেষ হাত করি পড়বে। যদি দুঃখ না মানতুম তাহলে মুখ ফিরিয়ে চলে যেতে। কিছুতে বুঝতে না তোমাকে কতখানি ভালোবেসেছি। এইটুকু না চেয়ে নিতে পারলে না? কেড়ে নিলে না কেন? তীর লক্ষ্য হারাতে পারে কিন্তু তুনে ফিরতে পারে না। আমি স্বয়ং বড়া, আমাকে বিয়ে করো অন্তু। আজ পর্যন্ত মেয়েরা জুগিয়েছে সেবা, পুরুষরা জুগিয়েছে জীবিকা। এর বিপরীত ঘটলে মাথা হেট হয়। আমি যে তোমার, সম্পূর্ণ তোমার। নোংরা হাত লাগতে দিও না আমার গায়ে। আমারই দেহ তোমার। নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায়। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। এলার মনে পড়ে তার জীবনের প্রথম সূচনা বিদ্রোহের মধ্যে। তার মা মায়াময়ীর ছিল বাতিকের ধাত। তার ব্যবহারটা ঠিক ছিল না। মেয়ে যখন অপরাধ অস্বীকার করত ফস করে বলতেন, মিথ্যে কথা বলছিস। অথচ মেয়েটার সত্যি কথা বলা ছিল একটা নেশার মতো। এই কারণেই সে সবচেয়ে বেশি শাস্তি পেয়েছে। সব ধরনের অবিচারের বিরুদ্ধে তার মন প্রতিবাদে অধৈর্য হয়ে উঠত। একটা কথা সে ছোটবেলা থেকেই বুঝেছে যে দুর্বলতাই অত্যাচারের মূল হাতিয়ার। তাদের পরিবারে যেসব আশ্রিত মানুষ ছিল তারাই পরিবারের পরিবেশকে কলুষিত করেছে। তারাই তার মায়ের অন্ধ আধিপত্যকে বিনা বাধায় চলতে দিয়েছে। এর প্রতিক্রিয়া হিসেবেই তার মনে ছোটবেলা থেকে স্বাধীনতার আকাঙ্ক্ষা এত অদম্য হয়ে উঠেছিল। এলার বাবা নরেশ দাশগুপ্ত সাইকোলজিতে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। তার বৈজ্ঞানিক বিচার বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ। অধ্যাপনায় তিনি বিশেষভাবে নাম করেছেন। তিনি একটি প্রাদেশিক প্রাইভেট কলেজে চাকরি নিয়েছেন। সাংসারিক উন্নতির প্রতি তার লোভ কম, আর এ ব্যাপারে দক্ষতাও খুব সামান্য। বারবার মানুষের উপর ভুল করে ভরসা করে নিজের ক্ষতি করলেও তিনি কখনো শিক্ষা নেননি। বিশ্বাসী আর উদার স্বভাবের জন্যই তার বাবাকে বারবার ঠকতে আর দুঃখ পেতে দেখে এলার মনে বাবার প্রতি ছিল একটা করুণ স্নেহ। সবচেয়ে বেশি কষ্ট হতো যখন মায়ের ঝগড়ার কথায় তীব্র ইঙ্গিত থাকত যে বুদ্ধি বিবেচনায় তিনি তার স্বামীর চেয়ে শ্রেষ্ঠ। এলা নানা সময়ে মায়ের কাছে তার বাবার অসম্মান দেখেছে, আর তা নিয়ে নিষ্ফল রাগে রাতে চোখের জলে তার বালিশ ভিজে গেছে। এতটা ধৈর্যকে সে অনেক সময় অন্যায় মনে করত, আর মনে মনে বাবাকে অপরাধী না ভেবে পারত না। অত্যন্ত পীড়িত হয়ে একদিন এলা বাবাকে বলেছিল, এরকম অন্যায় চুপ করে সহ্য করাই অন্যায়। স্বভাবের প্রতিবাদ করাও যা, আর তপ্ত লোহায় হাত বুলিয়ে তাকে ঠান্ডা করতে যাওয়াও তাই। তাতে বীরত্ব থাকতে পারে কিন্তু আরাম নেই। চুপ করে থাকাতে আরাম আরো কম। এই পরিবারে একদিন কোনো মুসলমান অভ্যাগতকে বসবার জন্য এলা মাদুর পেতে দিয়েছিল। সে মাদুর মা ফেলে দিলেন। গালচে দিলে দোষ হতো না। এলা তর্ক না করে পারে না। বাবাকে একদিন জিজ্ঞাসা করল, আচ্ছা, এইসব ছোঁয়াছুঁয়ি না খাওয়া মেয়েদেরই কেন এত পেয়ে বসে? এতে হৃদয়ের তো স্থান নেই, বরং বিরুদ্ধতা আছে। মেয়েদের 1000 বছরের হাতকড়ি লাগানো মন, তারা মানবে, প্রশ্ন করবে না। এইটেতেই সমাজ মনিবের কাছে বকশিস পেয়েছে। সেই জন্য মানাটা যত বেশি অন্ধ হয় তার দাম তাদের কাছে তত বড় হয়ে ওঠে। মেয়েলি পুরুষদেরও এই দশা। আচারের নিরর্থকতা সম্পর্কে এলা মাকে প্রশ্ন না করে থাকতে পারেনি। বারবার তার উত্তর পেয়েছে মায়ের বকা খেয়ে। নরেশ দেখলেন পারিবারিক এইসব দ্বন্দ্বে মেয়ের শরীর খারাপ হয়ে উঠেছে।
সেটা তাকে অত্যন্ত বাজল। এমন সময় একদিন এলা একটা বিশেষ অবিচারে কঠোরভাবে আহত হয়ে নরেশের কাছে এসে জানালো, বাবা, আমাকে কলকাতার বোর্ডিংয়ে পাঠাও। বাবা অবস্থা বুঝলেন এবং এলাকে পাঠিয়ে দিলেন দূরে। মা বললেন, শহরে পাঠিয়ে মেয়েকে মেম সাহেব বানাতে চাও তা বানাও। ওই তোমার আদুরে মেয়েকে প্রাণান্ত ভুগতে হবে শ্বশুর ঘর করবার দিনে, তখন কি তো আর আমাকে দোষ দিও না। এলা যখন ম্যাট্রিক পার হয়ে কলেজে প্রবেশ করেছে তখন মায়ের মৃত্যু হলো। নরেশ মাঝে মাঝে বিয়ের প্রস্তাবে মেয়েকে রাজি করতে চেষ্টা করেছেন। এলা অপূর্ব সুন্দরী, পাত্রের তরফে প্রার্থীর অভাব ছিল না, কিন্তু বিবাহের প্রতি বিমুখতা তার সংস্কারগত। তাকে অবিবাহিত রেখেই বাপ মারা গেলেন। সুরেশ ছিল নরেশের কনিষ্ঠ ভাই। নরেশ এই ভাইকে মানুষ করেছেন, শেষ পর্যন্ত পড়িয়েছেন খরচ দিয়ে। 2 বছরের মতো তাকে বিলেতে পাঠিয়ে স্ত্রীর কাছে লাঞ্ছিত এবং মহাজনের কাছে ঋণী হয়েছেন। সুরেশ এখন ডাক বিভাগের উচ্চপদস্থ কর্মচারী। কর্ম উপলক্ষে ঘুরতে হয় নানা প্রদেশে। তারই ওপর পড়ল এলার ভার। সুরেশের স্ত্রীর নাম মাধবী। তিনি যে পরিবারের মেয়ে, সে পরিবারের স্ত্রীলোকদের পরিমিত পড়াশোনায় ছিল প্রচলিত। এমন সময় সুরেশ কোনো প্রদেশের বড় শহরে যখন আছেন, এলা এলো তার ঘরে। রূপে গুণে বিদ্যায় কাকার মনে গর্ব জাগিয়ে তুললে। ওর উপরিওয়ালা বা সহকর্মী এবং দেশীয় বিলেতি আলাপি পরিচিতদের কাছে নানা উপলক্ষে এলাকে প্রকাশিত করবার জন্য তিনি ব্যগ্র হয়ে উঠলেন। এলার স্ত্রী বুদ্ধিতে বুঝতে বাকি রইল না যে এর ফল ভালো হচ্ছে না। মাধবী মিথ্যা আরামের ভান করে ক্ষণে ক্ষণে বলতে লাগলেন, বাঁচা গেল, বিলেতি কায়দায় সামাজিকতার দায় আমার ঘাড়ে চাপানো কেন বাপু? আমার না আছে বিদ্যে, না আছে বুদ্ধি। সুরেশের মেয়ে সুরমার পড়াবার ভার সে অতিরিক্ত উৎসাহের সঙ্গে নিল। একটা থিসিস লিখতে লাগিয়ে দিল তার বাকি সময়টুকু। বিষয়টা বাংলা মঙ্গল কাব্য ও চসারের কাব্যের তুলনা। এই নিয়ে সুরেশ মহা উৎসাহিত। এই সংবাদটা চারদিকে প্রচার করে দিলেন। মাধবী মুখ বাঁকা করে বললেন, বাড়াবাড়ি। মাধবী স্বামীকে বললেন, এলার কাছে ফস করে মেয়েকে পড়তে দিলে কেন? অধর মাস্টার কি দোষ করেছে? যাই বলো না, আমি কিন্তু। কি বলো তুমি? এলার সঙ্গে অধরের তুলনা? 2 নোট বই মুখস্থ করে পাশ করলেই বিদ্যে হয় না। এই বলে ঘাড় বেঁকিয়ে গৃহিণী ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। একটা কথা স্বামীকে বলতেও তার মুখে বাধে। সুরমার বয়স 13 পেরোতে চলল। আজ বাদে কাল পাত্র খুঁজতে দেশ ঝেঁটিয়ে বেড়াতে হবে। তখন এলা সুরমার কাছে থাকলে ছেলেগুলোর চোখে যে ফ্যাকাশে কটা রঙের নেশা, ওরা কি জানে কাকে বলে সুন্দর? দীর্ঘশ্বাস ফেলেন আর ভাবেন, এসব কথা কর্তাকে জানিয়ে ফল নেই। পুরুষটা যে সংসার কানা। যত শীঘ্র হয় এলার বিয়ে হয়ে যাক, এই চেষ্টায় উঠে পড়ে লাগলেন গৃহিণী। ভালো ভালো পাত্র এসে জোটে। এমন সব পাত্র সুরমার সঙ্গে যাদের সম্বন্ধ ঘটাবার জন্য মাধবী লুব্ধ হয়ে ওঠেন, অথচ এলা তাদের বারে বারে নিরাশ করে ফিরিয়ে দেয়। ভাইঝির একগুঁয়ে অবিবেচনায় উদ্বিগ্ন হলেন সুরেশ। কাকি হলেন অত্যন্ত অসহিষ্ণু। তিনি জানেন সৎপাত্রকে উপেক্ষা করা সমর্থ বয়সের বাঙালি মেয়ের পক্ষে অপরাধ। এমন সময় ইন্দ্রনাথ এলেন সেই শহরে। দেশের ছাত্রেরা তাকে মানত রাজ চক্রবর্তীর মতো। তার বিদ্যার খ্যাতি প্রভূত। একদিন সুরেশের ওখানে তার নিমন্ত্রণ। সেদিন কোনো এক সুযোগে এলা অপরিচয় সত্ত্বেও অসংকোচে তার কাছে এসে বললে, আমাকে আপনার কোনো একটা কাজ দিতে পারেন না? আজকালকার দিনে এরকম আবেদন বিশেষ আশ্চর্যের নয়, কিন্তু তবু মেয়েটির দীপ্তি দেখে চমক লাগলো ইন্দ্রনাথের। কলকাতায় সম্প্রতি নারায়ণী হাই স্কুল মেয়েদের জন্য খোলা হয়েছে। তোমাকে তার কর্ত্রীর পদ দিতে পারি। প্রস্তুত আছো? প্রস্তুত আছি, যদি আমাকে বিশ্বাস করেন। আমি লোক চিনি। তোমাকে বিশ্বাস করতে আমার মুহূর্তকাল বিলম্ব হয়নি। তোমাকে দেখা মাত্রই মনে হয়েছে তুমি নবযুগের দূতী। নবযুগের আহ্বান তোমার মধ্যে। হঠাৎ ইন্দ্রনাথের মুখে এমন কথা শুনে এলার বুকের মধ্যে কেঁপে উঠল। সে বলল, আপনার কথায় আমার ভয় হয়। আপনার ধারণার যোগ্য হবার জন্য দুঃসাধ্য চেষ্টা করতে গেলে ভেঙে পড়ব। আমার শক্তির সীমার মধ্যে যতটা পারি বাঁচিয়ে চলবো আপনার আদর্শ, কিন্তু ভান করতে পারবো না। সংসারের বন্ধনে কোনোদিনও বদ্ধ হবে না,
এই প্রতিজ্ঞা তোমাকে স্বীকার করতে হবে। তুমি সমাজের নও, তুমি দেশের। এই প্রতিজ্ঞাই আমার। কাকা সুরেশ যেতে গিয়ে এলাকে বললেন, তোকে আর কোনোদিনও বিয়ের কথা বলবো না, তুই আমার কাছেই থাক। এখানেই পাড়ার মেয়েদের পড়াবার ভার নিয়ে একটা ছোটখাটো ক্লাস খুললে দোষ কি? কাকি স্বামীর অবিবেচনায় বিরক্ত হয়ে বললেন, ওর বয়স হয়েছে, ও নিজের দায় নিজেই নিতে চায়, তুমি কেন বাধা দিতে যাও? তুমি যাই মনে করো না কেন, আমি বলে রাখছি, ওর ভাবনা আমি ভাবতে পারবো না। আমি কাজ পেয়েছি, কাজ করতেই যাব। এলা কাজ করতেই গেল। এরপরে 5 বছর পার হলো। চায়ের দোকানের পাশে একটা ছোট ঘর। সেই ঘরে বিক্রির জন্য সাজানো স্কুল কলেজের পাঠ্য বই, কিছু সেকেন্ড হ্যান্ড, কিছু আছে ইউরোপীয় আধুনিক গল্প নাটকের ইংরেজি তর্জমা। সেগুলো অল্পবিত্ত ছেলেরা পাতা উল্টে পড়ে চলে যায়। স্বত্বাধিকারী কানাই গুপ্ত পুলিশের পেনশনভোগী সাবেক সাব ইন্সপেক্টর। যারা নিভৃতে চা খেতে চায় তাদের জন্য ঘরের এক অংশ ছিন্নপ্রায় চটের পর্দা দিয়ে ভাগ করা। আর সেই দিকটাতে একটা বিশেষ আয়োজনের লক্ষণ। বেলা প্রায় 3টে। ছেলেরা এলাকে নিমন্ত্রণের সময় বলেছিল 2:30। বলেছিল 1 মিনিট পিছিয়ে এলে চলবে না। অসময় নিমন্ত্রণ, যেহেতু ওই সময়টাতেই দোকান শূন্য থাকে। এলা ঠিক সময় উপস্থিত। কোথাও ছেলেদের একজনেরও দেখা নেই। এলা বসে ভাবছিল তারিখ কি ভুল শুনেছে। এমন সময় ইন্দ্রনাথকে ঘরে ঢুকতে দেখে চমকে উঠল। এ জায়গায় তাকে কোনো মতেই আশা করা যায় না। ইন্দ্রনাথ ইউরোপে কাটিয়েছেন অনেক দিন, বিশেষ খ্যাতি পেয়েছেন সায়েন্সে, যথেষ্ট উঁচু পদে প্রবেশের অধিকার ছিল। ইউরোপীয় অধ্যাপকদের প্রশংসাপত্র ছিল উদার ভাষায়। এলাকে দেখে বললেন, এলা, তুমি যে এখানে? আপনি আমার বাড়িতে ওদের খাওয়া দাওয়া নিষেধ করেছেন, সেই জন্য ছেলেরা এখানেই আমাকে ডেকেছে। সে খবর আগেই পেয়েছি, পেয়েই তাদের অন্যত্র কাজে লাগিয়ে দিলুম। ওদের সকলের হয়ে অ্যাপোলজি চাইতে এসেছি, বিলও শোধ করে দেব। কেন আপনি আমার নিমন্ত্রণ ভেঙে দিলেন? ছেলেদের সঙ্গে তোমার সহৃদয়তার সম্পর্ক আছে, সেই কথাটা চাপা দেওয়ার জন্য। কাল দেখতে পাবে তোমার নাম করে একটা প্রবন্ধ কাগজে পাঠিয়ে দিয়েছি। আপনি লিখেছেন? আপনার কলমে বেনামি চলে না, লোকে ওটাকে অকৃত্রিম বলে বিশ্বাস করবে না। বাঁ হাত দিয়ে লেখা, বুদ্ধির পরিচয় নেই, সদুপদেশ আছে। কিরকম? তুমি লিখছো, ছেলেরা অকাল বোধনে দেশকে মারতে বসেছে। বঙ্গনারীদের কাছে তোমার অ্যাপিল এই যে তারা যেন লক্ষ্মী ছাড়াদের মাথা ঠান্ডা করে। বলেছ দূর থেকে ভর্ৎসনা করলে কানে পৌঁছবে না, ওদের মাঝখানে গিয়ে পড়তে হবে। শাসনকর্তাদের সন্দেহ হতে পারে, তা হোক। বলেছ তোমরা মায়ের জাত, ওদের শাস্তি নিজে নিয়েও যদি ওদের বাঁচাতে পারো মরণ সার্থক হবে। যদি তুমি পুরুষ হতে এরপরে রায়বাহাদুর পদবি পাওয়া অসম্ভব হতো না। আপনি যা লিখেছেন সেটা যে আমার কথা হতে পারে না তা আমি বলবো না। এই সর্বনেশের ছেলেগুলোকে আমি ভালোবাসি। একদিন ওদের সঙ্গে কলেজে পড়েছি। প্রথম ওরা আমার নামে বোর্ডে লিখেছে যা তা। পেছন থেকে ছোট এলাচ বলে চেঁচিয়ে ডেকেই ভালো মানুষের মতো আকাশের দিকে তাকিয়েছে। 4th ইয়ারে পড়তো আমার বন্ধু ইন্দ্রাণী, তাকে বলতো বড় এলাচ। সে বেচারার বহরে কিছু বাহুল্য ছিল, রংটাও তেমন উজ্জ্বল ছিল না। এইসব ছোটখাটো উৎপাত নিয়ে অনেক মেয়ে রাগারাগি করত। আমি কিন্তু ছেলেদের পক্ষ নিয়েছি। আমি জানতাম আমরা ওদের চোখে অনভ্যস্ত, তাই ওদের ব্যবহারটা হয়ে পড়ে এলোমেলো, কদর্য হয় কখনো কখনো, কিন্তু সেটা ওদের স্বাভাবিক নয়। যখন অভ্যেস হয়ে গেল, সুর আপনি এলো সহজ হয়ে। ছোট এলাচ হলো এলাদি। মাঝে মাঝে কারুর সুরে মধুর রস লেগেছে, আর কেনই বা লাগবে না। আমার অভিজ্ঞতায় দেখেছি ছেলেদের সঙ্গে ব্যবহার করা খুবই সহজ। মেয়েরা জ্ঞাত বা অজ্ঞাত সারে যদি ওদের মৃগয়া করবার দিকে ঝোঁক না দেয়। পরে একে একে দেখলুম ওদের মধ্যে সবচেয়ে ভালো যারা, যাদের ইতরতা নেই, মেয়েদের পরে সম্মান যাদের পুরুষের যোগ্য, অর্থাৎ কলকাতার রসিক ছেলেদের মতো যাদের রস গাঁজিয়ে ওঠা নয়। হ্যাঁ তারাই।
ছুটল মৃত্যুদূতের পেছন পেছন মরিয়া হয়ে। তারা প্রায় সবাই আমার মতোই বাঙাল। ওরা যদি মরতে ছোটে, আমি চাইনে ঘরের কোণে বেঁচে থাকতে। কিন্তু যতই দিন যাচ্ছে, আমাদের উদ্দেশ্যটা উদ্দেশ্য না হয়ে নেশা হয়ে উঠছে। আমাদের কাজের পদ্ধতি চলেছে যেন নিজের বেতালা ঝোঁকের বিচার শক্তির বাইরে। অমন সব ছেলেদের কোন অন্ধ শক্তির কাছে বলি দেওয়া হচ্ছে? আমার বুক ফেটে যায়। বৎসে, এই যে ধিক্কার, এটাই কুরুক্ষেত্রের উপক্রমণিকা। অর্জুনের মনেও ক্ষোভ লেগেছিল। ডাক্তারি শেখবার গোড়ায় মরা কাটবার সময় ঘৃণায় প্রায় মূর্ছা গিয়েছিল। তোমরা বলে থাকো মেয়েরা মায়ের জাত। কথাটা গৌরবের নয়, মা তো প্রকৃতির হাতেই বানানো। তার চেয়ে বড় কথা, তোমরা শক্তিরূপিণী। এইটাকেই প্রমাণ করতে হবে দয়া মায়ার জলাজমি পেরিয়ে গিয়ে শক্ত ডাঙায়। শক্তি দাও, পুরুষকে শক্তি দাও। এই সমস্ত কথা বলে আপনি ভোলাচ্ছেন আমাদের। আমরা আসলে যা, তার চেয়ে দাবি করছেন অনেক বেশি। এতটা সইবে না। দাবির জোরেই দাবি সত্য হয়। তোমাদের আমরা যা বিশ্বাস করতে থাকব, তোমরা তাই হয়ে উঠবে। তোমরাও তেমনি করে আমাদের বিশ্বাস করো, যাতে আমাদের সাধনা সত্য হয়। আপনাকে কথা কওয়াতে ভালোবাসি, কিন্তু এখন আমি নিজে কিছু বলতে ইচ্ছে করি। আচ্ছা, তাহলে এখানে নয়, চলো ওই পিছনের ঘরটাতে। পর্দা টানা আধো অন্ধকার ঘরে গেল ওরা। সেখানে একখানা পুরনো টেবিল, তার দুধারে দুখানা বেঞ্চ, দেওয়ালে একটা বড় সাইজের ভারতবর্ষের ম্যাপ। আপনি একটা অন্যায় করছেন, এ কথা না বলে পারলুম না। ইন্দ্রনাথকে এমন করে বলতে একমাত্র এলাই পারে। তবু তার পক্ষেও বলা সহজ নয়, তাই অস্বাভাবিক জোর লাগলো গলায়। ইন্দ্রনাথকে ভালো দেখতে বললে সবটা বলা হয় না। ওর চেহারায় আছে একটা কঠিন আকর্ষণ শক্তি, মুখের ভাবে মাজা ঘষা ভদ্রতা, শান দেওয়া ছুরির মতো। কড়া কথা বলতে বাধে না, কিন্তু হেসে বলে, কি অন্যায়? আপনি উমাকে বিয়ে করতে হুকুম করেছেন, সে তো বিয়ে করতে চায় না। কে বললে চায় না? সে নিজেই বলে। হয়তো সে নিজে ঠিক জানে না, কিংবা নিজে ঠিক বলে না। সে আপনার সামনে প্রতিজ্ঞা করেছিল বিয়ে করবে না। তখন সেটা ছিল সত্য, এখন সেটা সত্য নেই। প্রতিজ্ঞা উমা আপনিই ভাঙত, আমি ভাঙালুম। ওর অপরাধ বাঁচিয়ে দিলুম। প্রতিজ্ঞা রাখা না রাখার দায়িত্ব ওরই। না হয় ভাঙতো, না হয় করতো অপরাধ। ভাঙতে ভাঙতে আশেপাশে ভাঙচুর করত বিস্তর। লোকসান হতো আমাদের সকলেরই। ও কিন্তু বড় কান্নাকাটি করছে। তাহলে কান্নাকাটির দিন আর বাড়তে দেব না। কাল পরশুর মধ্যেই বিয়ে চুকিয়ে দেওয়া যাবে। কাল পরশুর পরেও তো ওর সমস্ত জীবনটাই আছে। মেয়েদের বিয়ের আগেকার কান্না প্রভাতে মেঘের ঘন ঘটার মতো। আপনি নিষ্ঠুর। কেননা মানুষকে যে বিধাতা ভালোবাসেন তিনি নিষ্ঠুর, জন্তুকেই তিনি প্রশ্রয় দেন। আপনি জানেন উমা সুকুমারকে ভালোবাসে। সেই জন্যেই ওকে তফাৎ করতে চাই। ভালোবাসার শাস্তি? ভালোবাসার শাস্তির কোনো মানেই নেই। তাহলে বসন্ত রোগ হয়েছে বলেও শাস্তি দিতে হয়, কিন্তু গুটি বেরোলে ঘর থেকে বের করে রোগীকে হাসপাতালে পাঠানোই শ্রেয়। সুকুমারের সঙ্গে বিয়ে দিলেই তো হয়। সুকুমার তো কোনো অপরাধ করেনি। ওর মতো ছেলে আমাদের মধ্যে কজন আছে? ও যদি নিজেই উমাকে বিয়ে করতে রাজি হয়? অসম্ভব নয়। ওর মতো উঁচু দরের পুরুষের মনে বিভ্রম ঘটানো মেয়েদের পক্ষে সহজ। সৌজন্যকে প্রশ্রয় বলে সুকুমারের কাছে প্রমাণ করা 2-1 ফোঁটা চোখের জলেই সম্ভব। রাগ করছো শুনে? রাগ করব না কেন? মেয়েরা নিঃশব্দ নৈপুণ্যের প্রশ্রয় ঘটিয়েছে, তার দায় মানতে হয়েছে পুরুষকে। আমার অভিজ্ঞতায় এমন ঘটনার অভাব নেই। যার সঙ্গে উমার বিয়ের হুকুম নেই, সেই ভোগীলালের মত কি? সেই নিষ্কণ্টক ভালো মানুষের মতামত বলে কোনো উপসর্গ নেই। বাঙালির মেয়ে মাত্রকেই যে বিধাতার অপূর্ব সৃষ্টি বলে জানে, ওরকম মুগ্ধ স্বভাবের ছেলেকে দলের বাইরের আঙিনায় সরিয়ে ফেলা দরকার। জঞ্জাল ফেলার সবচেয়ে ভালো ঝুরি বিবাহ। এই সমস্ত উৎপাতের আশঙ্কা সত্ত্বেও আপনি মেয়ে পুরুষকে একত্র করেছেন কেন? শরীরটাতে ছাই দিয়েছে যে সন্ন্যাসী, আর প্রবৃত্তিকে ছাই করেছে যে ভস্মকুণ্ড, সেই ক্লিবদের নিয়ে কাজ হবে না বলে। যখন দেখব আমাদের দলের কোনো অগ্নি উপাসক অসাবধানে নিজের মধ্যেই অগ্নিকাণ্ড করতে বসেছে, দেব তাদের সরিয়ে। আমাদের অগ্নিকাণ্ড দেশ জুড়ে,
নেবানো মন দিয়ে তা হবে না, আর হবে না তাদের দিয়ে আগুন যারা চাপতে জানে না। গম্ভীর মুখে এলা বসে রইল। কিছুক্ষণ বাদে চোখ নামিয়ে বলল, আমাকে আপনি তবে ছেড়ে দিন। এতখানি ক্ষতি করতে বলো কেন? আপনি জানেন না? জানি না কে বললে। দেখা গেল একদিন তোমার খদ্দরে একটুখানি রং লেগেছে, জানা গেল অন্তরে অরুণোদয়। বুঝতে পারি একটা কোনো পায়ের শব্দের প্রত্যাশায় তোমার কান পাতা থাকে। গেল শুক্রবারে যখন এলুম তোমার ঘরে, তুমি ভেবেছিলে আর কেউ বা। দেখলুম মনটা ঠিক করে নিতে কিছু সময় লাগলো। এতে অসঙ্গত কিছু নেই। কর্ণমূল লাল করে চুপ করে রইল এলা। তুমি একজনকে ভালোবেসেছ, এই তো। যাকে ভালোবাসো তাকেও জানি। অনুশোচনার কারণ কিছুই দেখছি নে। আপনি বলেছিলেন একমনা হয়ে কাজ করতে হবে। সকল অবস্থায় তা সম্ভব নাও হতে পারে। সকলের পক্ষে নয়, কিন্তু ভালোবাসার গুরুভারে তোমার ব্রত ডোবাতে পারে তুমি এমন মেয়ে নও। কিন্তু এর মধ্যে কিন্তু কিছুতেই নেই। তুমি কিছুতেই নিষ্কৃতি পাবে না। আমি তো আপনাদের কোনো কাজে লাগিনি, সে আপনি জানেন। তোমার কাছ থেকে কাজ চাই নে। কাজের কথা সব জানাইও না তোমাকে। কেমন করে তুমি নিজে বুঝবে তোমার হাতের রক্তচন্দনের ফোঁটা ছেলেদের মনে কি আগুন জ্বালিয়ে দেয়? আমরা কামিনী কাঞ্চন ত্যাগী নই। যেখানে কাঞ্চনের প্রভাব সেখানে কাঞ্চনকে অবজ্ঞা করি না। যেখানে কামিনীর প্রভাব সেখানে কামিনীকে বেদিতে বসিয়েছি। আপনার কাছে মিথ্যে বলবো না। বুঝতে পারছি আমার ভালোবাসা দিনে দিনেই আপনার অন্য সকল ভালোবাসাকে ছাড়িয়ে যাচ্ছে। কোনো ভয় নেই, খুব ভালোবাসো। শুধু মা মা স্বরে দেশকে যারা ডাকাডাকি করে তারা চির শিশু। দেশ বৃদ্ধ, শিশুদের মা নয়। দেশ অর্ধনারীশ্বর। মেয়ে পুরুষের মিলনে তার উপলব্ধি। এই মিলনকে নিস্তেজ করো না সংসারের পিঞ্জরে বেঁধে। কিন্তু তবে আপনি যে ওই উমা উমা, কালু, ভালোবাসার শুষ্ক রুদ্র রূপ ওরা সইতে পারবে কি করে? যে দাম্পত্যের ঘাটে ওদের সকল সাধনার অন্ত্যেষ্টি সৎকার, সময় থাকতে সেখানেই দুজনকে গঙ্গাযাত্রায় পাঠাচ্ছি। শোনা গেল তোমার ঘরে ডাকাত ঢুকেছিল পরশু রাতে। হ্যাঁ, ঢুকেছিল। তোমার জুজুৎসু শিক্ষার ফল পেয়েছিল কি? আমার বিশ্বাস ডাকাতের কবজি দিয়েছি ভেঙে। মনটার ভিতর আহাউহু করে ওঠেনি? করতো, কিন্তু ভয় ছিল ও আমাকে অপমান করবে। ও যদি যন্ত্রণায় হার মানত আমি শেষ পর্যন্ত মোচড় দিতে পারতুম না। চিনতে পেরেছিলে সে কে? অন্ধকারে দেখতে পাইনি। যদি পেতে তাহলে জানতে সে অনাদি। হা হা হা, সে কি কথা! আমাদের অনাদি? সে যে ছেলে মানুষ। আমি তাকে পাঠিয়েছিলাম। আপনি কেন এমন কাজ করলেন? তোমারও পরীক্ষা হলো, তারও। কি নিষ্ঠুর! ছিলুম নিচের ঘরে, তখনই হাত ঠিক করে দিয়েছি। তুমি নিজেকে মনে করো ব্যথা কাতর। বোঝাতে চেয়েছিলুম বিপদের মুখে কাতরতা স্বাভাবিক নয়। সেদিন তোমাকে বললুম ছাগল ছানাটাকে পিস্তল করে মারতে। তুমি বললে কিছুতেই পারবে না। তোমার পিস্তুত বোন বাহাদুরি করে মারলে গুলি। যখন দেখলে জন্তুটা পা ভেঙে পড়ে গেল, কাঠিন্যের ভান করে হা হা করে হেসে উঠল। সেদিন রাত্রিরে তার ঘুম হয়নি। কিন্তু তোমাকে যদি বাঘে খেতে আসতো আর তুমি যদি ভীতু না হতে, তাহলে তখনই তাকে মারতে, দ্বিধা করতে না। আমরা সেই বাঘটাকে মনের সামনে স্পষ্ট দেখছি। দয়া মায়া দিয়েছি বিসর্জন, নইলে নিজেকে সেন্টিমেন্টাল বলে ঘৃণা করতুম। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বুঝিয়েছিলেন, নির্দয় হবে না, কিন্তু কর্তব্যের বেলা নির্মম হতে হবে। বুঝতে পেরেছ? পেরেছি। যদি বুঝে থাকো একটা প্রশ্ন করব, তুমি অতীনকে ভালোবাসো? কোনো উত্তর না দিয়ে এলা চুপ করে রইল। যদি কখনো সে আমাদের সকলকে বিপদে ফেলে, তাকে নিজের হাতে মারতে পারো না? তার পক্ষে এতই অসম্ভব যে হ্যাঁ বলতে আমার মুখে বাঁধবে না। যদি সম্ভব হয়? মুখে যাই বলি না কেন, নিজেকে কি শেষ পর্যন্ত জানি? জানতেই হবে নিজেকে। সমস্ত নিদারুণ সম্ভাবনা প্রত্যহ কল্পনা করে নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমি নিশ্চিত বলছি আপনি আমাকে ভুল করে বেছে নিয়েছেন। আমি নিশ্চিত জানি আমি কোনো ভুল করিনি। মাস্টারমশাই, আপনার পায়ে পড়ি, আপনি অতীনকে নিষ্কৃতি দিন। আমি নিষ্কৃতি দেবার কে?
ও বাঁধা পড়েছে নিজেরই সংকল্পের বন্ধনে। ওর মন থেকে দ্বিধা কোনো কালেই মিটবে না। রুচিতে ঘা লাগবে প্রতি মুহূর্তে, তবু ওর আত্মসম্মান ওকে নিয়ে যাবে শেষ পর্যন্ত। লোক চিনতে আপনি কি কখনো ভুল করেন না? করি। অনেক মানুষ আছে যাদের স্বভাবে দুরকম বুননির কাজ, দুটোর মধ্যে কোনো মিল নেই, অথচ দুটোই সত্য। তারা নিজেকেও নিজে ভুল করে। ভারী গলার আওয়াজ এলো। কি হে ভায়া? কানাই বুঝি? এসো এসো। কানাই গুপ্ত ঘরে এলো। বেটে মোটা মানুষটি আধবুড়ো। সপ্তাহখানেক দাড়িগোঁফ কামাবার অবকাশ ছিল না। সামনের মাথায় টাক, ধুতির ওপর ময়লা মোটা খদ্দরের চাদর, জামা নেই। হাত দুটো দেহের পরিমাণে খাটো। দলের লোকের যথাসম্ভব অন্ন সংস্থানের জন্যই কানাইয়ের চায়ের দোকান। কানাই তার স্বাভাবিক চাপা ভাঙা গলায় বললে, ভায়া, তোমার খ্যাতি আছে বাক সংযমে, তুমি মুনি বললেই হয়। এলাদি তোমার সেই খ্যাতি বুঝি দিলে মাটি করে? কথা না বলারই সাধনা আমাদের। নিয়মটাকে রক্ষা করবার জন্যই ব্যতিক্রমের দরকার। এই মেয়েটি নিজে কথা বলে না, অন্যকে কথা বলার ফাঁক দেয়। কি বলো তুমি ভায়া? এলাদি কথা বলে না, তোমার কাছেই চুপ, কিন্তু যেখানে মুখ খোলে সেখানে বাণীর বন্যা। আমি তো মাথা পাকা মানুষ, সারা পেলেই খাতাপত্র ফেলে আড়াল থেকে ওর কথা শুনতে আসি। এখন আমার প্রতি একটু মনোযোগ দিতে হবে। এলাদির মতো কণ্ঠ নয় আমার, কিন্তু সংক্ষেপে যেটুকু বলবো তা মর্মে প্রবেশ করবে। এলা তাড়াতাড়ি উঠে পড়ল। ইন্দ্রনাথ বলল, যাবার আগে একটা কথা তোমাকে জানিয়ে রাখি। দলের লোকের কাছে আমি তোমাকে নিন্দে করে থাকি, এমনকি এমন কথাও বলেছি যে একদিন তোমাকে হয়তো একেবারে নিশ্চিহ্ন সরিয়ে দিতে হবে। বলেছি অতীনকে তুমি ভাঙিয়ে নিচ্ছ, সেই ভাঙনে আরো কিছু ভাঙবে। বলতে বলতে কথাটাকে সত্য করে তুলছেন কেন? তোমাকে সন্দেহ করিনি, কিন্তু তবু ওদের কাছে তোমার নিন্দে করি। তোমার শত্রু কেউ নেই এই জনপ্রবাদ, কিন্তু দেখতে পাই তোমার 12 আনা অনুরক্তের বাংলাদেশি মন নিন্দা বিশ্বাস করবার আগ্রহে লালায়িত হয়ে ওঠে। এই নিন্দাবিলাসীরা নিষ্ঠাহীন, এদের নাম খাতায় টুকে রাখি। অনেকগুলো পাতা ভর্তি হলো। মাস্টারমশাই, ওরা নিন্দে ভালোবাসে বলে নিন্দে করে, আমার ওপর রাগ আছে বলে নয়। অজাতশত্রু নাম শুনেছ এলা? জন্মকাল থেকে এদের অহৈতুক শত্রুতা বাংলাদেশের অভ্যুত্থানের সমস্ত চেষ্টাকে কেবলই ধূলিসাৎ করেছে। ভায়া, আজ এই পর্যন্তই। বিষয়টা আগামী বারে হবে। এলাদি, তোমার চায়ের নিমন্ত্রণ ভাঙার মূলে যদি গোপনে আমি থাকি, কিছু মনে করো না। আমার চায়ের দোকানটাতে কুলুপ পড়বার সময় আসন্ন। বোধহয় মাইল 300 তফাতে গিয়ে এবার নাপিতের দোকান খুলতে হবে। যাওয়ার সময় এলা দরজার কাছে এসে মুখ ফিরিয়ে বলল, মাস্টারমশাই, মনে রইল আপনার কথা। আমাকে সরাবার দিন হয়তো আসবে, নিঃশব্দেই মিলিয়ে যাব। এলা চলে গেলে ইন্দ্রনাথ বলল, তোমাকে চঞ্চল দেখছি কেন হে কানাই? সম্প্রতি রাস্তার ধারে আমার ওই সামনের টেবিলেই বসে গোটা 3 গুন্ডা ছেলে বীর রস প্রচার করছিল। আমি সিডিশনের নমুনা শুদ্ধ ওদের নামে পুলিশে রিপোর্ট করে দিয়েছি। আন্দাজ করতে ভুল করনি তো কানাই? বরং ভুল করে সন্দেহ করা ভালো, কিন্তু সন্দেহ না করে ভুল করা সাংঘাতিক। খাঁটি বোকাই যদি হয় তাহলে কেউ ওদের বাঁচাতে পারবে না, আর যদি হয় খাঁটি দুশ্মন তাহলে ওদের মারবে কে? আমার রিপোর্টে উন্নতিই হবে। সেদিন চড়া গলায় শয়তানি শাসন প্রণালীর ওপর দিয়ে রক্তগঙ্গা বওয়াবার প্রস্তাব তুলেছিল। নিশ্চয়ই অভয়চরণ রক্ষিত এদের উপাধি। একদিন সন্ধ্যাবেলায় ক্যাশ বাক্স নিয়ে হিসেব মেলাতে বসেছিলাম। হঠাৎ একটা ধুলোমাখা ছেঁড়া কাপড় পরা ছেলে এসে চুপি চুপি বললে, টাকা চাই 25টা, যেতে হবে দিনাজপুর। আমাদের মথুর মামার নাম করলে। আমি লাফ দিয়ে উঠে চিৎকার করে বলে উঠলাম, শয়তান, এত বড় আস্পর্ধা তোমার! এখনই ধরিয়ে দেব পুলিশের হাতে। সময় হাতে একটু ছিল না, নইলে প্রহসনটা শেষ করতুম।
নিয়ে যেতুম থানায়। তোমার ছেলেরা যারা পাশের ঘরে বসে চা খাচ্ছিল তারা আমার উপর অগ্নিশর্মা। ওকে দেবে বলে চাঁদা তোলবার চেষ্টা করতে গিয়ে দেখলে সবার পকেট কুড়িয়ে 13 আনার বেশি ফন্ড উঠল না। ছেলেটা আমার মূর্তি দেখে সরে পড়েছে। তবে তো দেখছি তোমার ঢাকনির ফুটো দিয়ে গন্ধ বেরিয়ে পড়েছে, মাছির আমদানি শুরু হলো। সন্দেহ নেই ভায়া, এখনই ছড়িয়ে ফেলো তোমার ছেলেগুলোকে দূরে দূরে। ওদের একজনও যেন বেকার না থাকে। সাস্টেনেবল মিনস অফ লাইভলিহুড প্রত্যেকেরই থাকা চাই। চাই নিশ্চয়ই, কিন্তু উপায় ঠাউরেছ? অনেক দিন থেকে হাত খোলসা ছিল না, নিজে করতে পারিনি, ভেবে রেখেছি। উপকরণও জমিয়েছি ধীরে ধীরে। মাধব কবিরাজ বিক্রি করে জলাশনি বটিকা, তার 12 আনা কুইনিন। সেগুলো তার কাছ থেকে নিয়ে লেবেল বদলে নাম দেব ম্যালেরিয়ার গুটিকা। কুইনিনের পেছনে অনেকখানি মিথ্যে কথা জুড়তে হবে। প্রতুল সেনকে লাগানো যাবে ক্যাম্বিসের ব্যাগ হাতে ওই গুটিকা প্রচার করবার কাজে। তোমার নিবারণ ফার্স্ট ক্লাস MASc, লজ্জা ত্যাগ করে পড়ুক ভৈরবী কবচ নিয়ে। আসল কথা হচ্ছে তোমার সবচেয়ে মাথা উঁচু গ্রেনেডিয়ার ছেলের দলকে কিছুদিন বাজে ব্যবসায় ঢাকা দিয়ে রাখতে হবে। কেউ ওদের বা বোকা বলুক, কেউ বা বলুক ওরা চতুর বিষয়ী লোক। তোমার কথা শুনে আমার ইচ্ছে হচ্ছে একটা ব্যবসায় লাগি, আর কিছুর জন্য না, কেবল দেউলে হবার কার্যপ্রণালী এবং সাইকোলজি অনুশীলন করবার জন্য। এর কিছুদিন পর এলা বসে আছে কেদারায়, লিখছে এক মনে। দেশবন্ধুর মূর্তি আঁকা খাতা কাঠের বোর্ডে কোলের ওপর আড় করে ধরা। বেগুনি রঙের খদ্দরের শাড়ি গায়ে। অন্ধকার হলো, আলো জ্বালবার সময় এসেছে। উঠি উঠি করছে এমন সময় খদ্দরের পর্দাটা সরিয়ে অতীন্দ্র দমকা হাওয়ার মতো ঘরে ঢুকেই ডাক দিল, এলি। অসভ্য, জানান না দিয়ে এ ঘরে আসতে সাহস করো। এলার পায়ের কাছে ধপ করে মেঝের ওপর বসে অতীন বলল, জীবনটা অতি ছোট, কায়দা কানুন অতি দীর্ঘ, নিয়ম বাছিয়ে চলবার উপযুক্ত পরমায়ু ছিল সনাতন যুগে মানধাতার। কলিকালে তার টানাটানি পড়েছে। আমার কাপড় ছাড়া হয়নি এখনো। ভালোই, তাহলে আমার সঙ্গে মিশ খাবে। এককালে আমি ছিলাম নিখুঁত ভদ্রলোক, খোলসটা তুমিই দিয়েছো ঘুঁচিয়ে। বর্তমান বেশভূষাটা দেখছো কিরকম? অভিধানে ওকে বেশভূষা বলে না। কি বলে তবে? শব্দ খুঁজে পাচ্ছি না, বোধহয় ভাষায় নেই। জামার সামনেটাতেই ওই যে বাঁকাচোরা ছেঁড়ার দাগ, ও কি তোমার নিজের হাতের সেলাইয়ের লম্বা বিজ্ঞাপন? ভাগ্যের আঘাত দারুণ হলেও বুক পেতেই নিয়ে থাকি, ওটা তারই পরিচয়। এই জামা দর্জিকে দিতে সাহস হয় না, তার তো আত্মসম্মান বোধ আছে। আমাকে দিলে না কেন? নবযুগের সংস্কার ভার নিয়েছো, তার উপর আবার পুরনো জামার সংস্কার। ওটাকে সহ্য করবার এমন কি দরকার ছিল? যে দরকারে ভদ্রলোক তার স্ত্রীকে সহ্য করে। তার অর্থ? তার অর্থ একটির বেশি নেই বলে। কি বলো তুমি অন্তু? বিশ্ব সংসারে তোমার ওই একটি বই জামা আর নেই? বাড়িয়ে বলা অন্যায়, তাই কমিয়ে বললুম। সেবার বন্যায় তুমি অসহায় মানুষদের জামা কাপড় দিতে বললে, তা এনে দিয়েছিলাম আমার কাপড়ের তোরঙ্গ তোমার চরণতলে। সে কি কথা? আমি কি জানি অমন নিঃশেষ করে দেবে? আশ্চর্য হও কেন? দুঃসাধ্য ক্ষতি সাধনের শক্তি দেহে দুর্জয় বেগে সঞ্চার করলো কে? ছি 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 অন্তু, কেন আমাকে বললে না? দুঃখ করো না, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। চলো বসবার ঘরে। এ ঘরেও তো বসবার জায়গা আছে, আমি তো একাই একটা বিরাট সভা নই। আচ্ছা, তবে বলো জরুরি কথাটা কি? হঠাৎ কবিতার একটা পদ মনে পড়ে গেছে, অথচ কোথায় পড়েছি কিছুতেই মনে আসছে না। তোমাকে জিজ্ঞেস করতে এলুম। অত্যন্ত জরুরি দেখছি। আচ্ছা বলো। একটু ভেবে বলো কার রচনা? তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কোনো নামজাদা কবির তো নয়। আগে শোনা বলে মনে হচ্ছে না তোমার? চেনা গলার আভাস পাচ্ছি একটুখানি। অন্য লাইনটা গেছে কোথায়? আমার বিশ্বাস ছিল অন্য লাইনটা আপনিই তোমার মনে আসবে। তোমার মুখে যদি একবার শুনি তাহলে নিশ্চয়ই মনে আসবে। তবে শোনো, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। অতীনের মাথায় করাঘাত করে এলা বলল, আজকাল কি পাগলামি শুরু করেছো তুমি? সেই চৈত্র মাসের বারবেলা থেকেই আমার পাগলামি শুরু।
যেসব দিন চরমে না পৌঁছতেই ফুরিয়ে যায়, তার ছায়ামূর্তি নিয়ে ঘুরে বেড়ায় কল্পলোকের দিগন্তে। তোমার সঙ্গে আমার মিলন সেই মরীচিকার বাসর ঘরে। আজ সেইখানে তোমাকে ডাক দিতে এলুম, কাজের ক্ষতি করব। কাঠের বোর্ড আর খাতাখানা মেঝের ওপর ফেলে দিয়ে এলা বলল, থাক, পড়ে থাক আমার কাজ, আলোটা জ্বেলে দিই। না না থাক, আলো প্রত্যক্ষকে প্রমাণ করে। চলো দীপহীন পথে অপ্রত্যক্ষের দিকে। 4 বছরের কিছু কম হবে। স্টিমারে খেয়া পার হচ্ছি মোকামার ঘাটে। একলা বসে আছি ফার্স্ট ক্লাস ডেকে বেতের কেদারায়। তুমি জনসাধারণের দলে কোমর বেঁধে ডেক প্যাসেঞ্জার। আজও দেখতে পাচ্ছি তোমার সেই ব্রাউন রঙের শাড়ি, খোপার সঙ্গে কাঁটায় বেঁধা তোমার মাথার কাপড় মুখের 2 ধারে হাওয়ায় ফুলে উঠেছে। প্রশ্ন করলে আপনি খদ্দর পরেন না কেন? মনে পড়ছে? খুব স্পষ্ট। তোমার মনের ছবিকে তুমি কথা কহাতে পারো, আমার ছবি যে বোবা। আমি আজ সেদিনের কথা আবার বলে যাব, তোমাকে শুনতে হবে। শুনবো না তো কি? সেদিন যেখানে আমার নতুন জীবনের ধুঁয়ো, বারে বারে সেখানে আমার মন ফিরে আসতে চায়। তোমার গলায় সুরটি শুনেই আমার সর্বশরীর চমকে উঠল। সেই সুর আমার মনের মধ্যে এসে লাগলো হঠাৎ আলোর ছটার মতো। অপরিচিতা মেয়েটির অভাবনীয় স্পর্ধায় যদি রাগ করতে পারতুম, তাহলে সেদিনকার খেয়াতরি এত বড় আঘাটায় পৌঁছিয়ে দিত না। মেয়েটি যদি আমাকে বিশেষভাবে পছন্দ না করত, তাহলে এমন বিশেষভাবে ধমক দিতে আসতো না। খদ্দর প্রচার ও একটা ছুতো। সত্যি কিনা বলো? ওগো, কতবার বলেছি, অনেকক্ষণ ধরে ডেকের কোণে বসে তোমাকে চেয়ে চেয়ে দেখছিলাম। জীবনে সেই আমার সবচেয়ে আশ্চর্য এক চমকের চিরপরিচয়। মন বললে কোথা থেকে এলো এই অতি দূর জাতের মানুষটি। তখন মনে মনে পণ করলুম, এই দুর্লভ মানুষটিকে টেনে আনতে হবে। আমার কপালে তোমার 1 বচনের চাওয়াটা চাপা পড়ল বহু বচনের চাওয়ার তলায়। আমার উপায় ছিল না অন্তু। তুমি আসবার আগে শপথ করে দেশের আদেশ স্বীকার করেছি। বলেছি আমার একলার জন্য কিচ্ছু রাখবো না। দেশের কাছে আমি বাগদত্তা। অধার্মিক তোমার এই পণ গ্রহণ। এ পণকে রক্ষা করাও প্রতিদিন তোমার স্বধর্ম বিদ্রোহ। পণ যদি ভাঙতে, তবে সত্য রক্ষা হতো। অন্তু শাস্তির সীমা নেই। 3 রাত মারছে আমাকে, হৃদয় হৃদয় গাঁট বাঁধা। তৎসত্ত্বেও এত বড় দুঃসহ বৈধব্য কোনো মেয়ের ভাগ্যে যেন না ঘটে। একটা মন্ত্র পড়া বেড়ার মধ্যে ছিল, কিন্তু তোমাকে দেখা মাত্র মন উৎসুক হয়ে উঠল। বললে ভাঙুক সব বেড়া। এর আগে কখনো মন বিচলিত হয়নি বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু চঞ্চলতা জয় করে খুশি হয়েছি নিজের শক্তির গর্বে। জয় করবার সেই গর্ব আজ নেই। অন্তরের দিকে তাকিয়ে দেখো, হেরেছি আমি, তুমি বীর, আমি তোমার বন্দিনী। হঠাৎ অতীন এলার হাত চেপে ধরে বলে উঠল, তবে কেন পারলে না? কিসের বাধা ছিল আমাকে গ্রহণ করতে? সমাজ, জাতিভেদ? চিছি, এমন কথা মনেও করো না। বাইরের বাধা নয়, বাধা অন্তরে। যথেষ্ট ভালোবাসুনি? এই যথেষ্ট কথাটার কোনো মানেই নেই অন্তু। শপথ করে সত্য গ্রহণ করেছিলুম, বিয়ে করব না। না করলেও হয়তো বিয়ে সম্ভব হতো না। কেন হতো না? রাগ করো না অন্তু, ভালোবাসি বলেই সংকোচ। আমি নিঃস্ব, কতটুকুই বা তোমাকে দিতে পারি বলো? স্পষ্ট করেই বলো। অনেকবার বলেছি। আবার বলো। আজ সব বলা কওয়া শেষ করে নিতে চাই, এরপর আর জিজ্ঞেস করব না। বাইরে থেকে ডাক এলো, দিদিমণি। কি রে অখিল, আয় না ভেতরে। ছেলেটার বয়স 16 কিংবা 18 হবে। প্রিয়দর্শন চেহারা, কোঁকড়া চুল, শ্যামলা রং, চঞ্চল চোখ দুটো জলজল করছে। খাকি রঙের শার্ট পরা, কোমর পর্যন্ত ছাঁটা সেই রঙেরই একটা বোতাম খোলা জামা বুক বের করা। শার্টের 2 দিককার পকেটে নানা বাজে সম্পত্তিতে ফুলে ওঠা।
বুকের পকেটে বিচিত্র ফলাওয়ালা একটা হরিণের শিঙের ছুরি। ঘরে ঢুকেই অখিল সলজ্জ দ্রুত বেগে পা ছুঁয়ে এলাকে প্রণাম করল। এলা বুঝল প্রণামটা একটা কোনো বিশেষ অনুষ্ঠানের অন্তর্গত, কেননা ভক্তিবৃত্তিটা অখিলের স্বভাবসিদ্ধ নয়। এলা বলল, তোর অন্তু দাদাকে প্রণাম করবি না? কোনো জবাব না দিয়ে অখিল অতীনের দিকে পিঠ ফিরিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে রইল। অতীন উচ্চস্বরে হেসে উঠল। অখিলের পিঠ চাপড়ে বলল, সাবাস, মাথা যদি হেট করতেই হয় তো এক দেবতার পায়। সেই একেশ্বরীর কাছে আমারও মাথা হেট। এখন প্রসাদের ভাগ নিয়ে রাগারাগি করো না ভাই, উদ্বৃত্তই বেশি। অখিল, তোর কি কথা আছে বলে যা। কাল আমার মায়ের মৃত্যুদিন। ও তাই তো, একেবারে ভুলে গিয়েছিলাম। কাউকে শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে চাস? কাউকে না। তবে কি চাস? পড়ার ছুটি চাই 3 দিন। কি করবি ছুটি নিয়ে? খরগোশের খাঁচা বানাবো। খরগোশ তো একটাও বাকি নেই, খাঁচা বানাবি কার জন্য? খরগোশ তো কল্পনা করলেই হয়, খাঁচাটা বানানোই আসল কথা। মানুষ অনিত্য, আসে আর যায়। নিত্যকালের মতো পাকা করে তাদের খাঁচা বানাবার ভার নিয়েছেন ভগবান মনু থেকে আরম্ভ করে মনুর আধুনিক অবতার পর্যন্ত। এই কাজে তাদের ভীষণ শখ। আচ্ছা বেশ, যা, তোর ছুটি। দ্বিতীয় কথাটি না বলে অখিল দৌড়ে চলে গেল। ওকে পোষ মানাতে পারলুম না। ছেলেদের সঙ্গে ভাব করতে তোমার জুড়ি নেই কেউ, তবে এই বাঁদরটার কাছে হার মারলে কেন? মাঝখানে আছে তৃতীয় পক্ষ, নইলে ওতে আমাতে হরিহর বনে যেত। থাক সে কথা, এখন বলো তোমার কৈফিয়তটা কি? কেন আমাকে সরিয়ে রাখলে? একটা সোজা কথা কেন তুমি মনে রাখো না যে তোমার চেয়ে আমি বয়সে বড়? কারণ এই সোজা কথাটা ভুলতে পারিনি যে তোমার বয়স 28, আমার বয়স 28 পেরিয়ে কয়েক মাস। আমার 28 তোমার 28টাকে বহু দূর পেরিয়ে গেছে। তোমার 28-এ যৌবনের সব সলতি নির্ধুম জ্বলছে। এখন তোমার জানলা খোলা যাদের দিকে, তারা অনাগত, তারা অভাবিত। এলি, দলের কাছে ভগবানের সত্যের বিরুদ্ধে সত্য নিয়েছ, তাই নানান তর্ক বানিয়ে নিজেকে ভোলাচ্ছ। আমাকেও ভোলাও, কিন্তু এ কথা বলো না আমার জীবনে এখনো অনাগত অভাবিত দূরে রয়ে গেছে। এসেছে যে, সে তুমি। তবু চিরদিনই কি জানলা খোলা থাকবে তার দিকে? সেই শূন্যের ভিতর দিয়ে কেবলই বাজবে আমার আর্তসুর, চাই, তোমাকে চাই। আর অন্য দিক দিয়ে ফিরে আসবে না কোনো উত্তর। ফিরে আসছে না এমন কথা বলছো কি করে অকৃতজ্ঞ? চাই, তোমার চেয়ে বেশি কিছুই চাই না এই জগতে। যে সময় দেখা হলে শুভ দৃষ্টি সম্পূর্ণ হতো, সে সময় হয়নি যে দেখা। কেন? কি ক্ষতি হতো তাতে? আমার জীবন সার্থক হতো, কতটুকুই বা তার দাম। কারো মতো নও যে তুমি, তফাতে আছি বলেই দেখতে পেলুম সেই তোমার আলোক সামান্য প্রকাশ। আমার ছোট সংসারে প্রতিদিনের তুচ্ছতার মানুষ হবে তুমি। মেয়েদের সম্বল, জীবনের যত সব খুঁটিনাটি, সেই বোঝা দিয়ে তোমাদের মতো পুরুষের জীবন কেউ চাপা দিতে ভয় পায় না। এমন মেয়ে হয়তো আছে, তারা ট্র্যাজেডি ঘটিয়েছে কত, আমি তা জানি। সেই মেয়েরা বুঝি মনে করে তাদের জড়িয়ে ধরাই যথেষ্ট। এলা, যে পায় সেই জানে যথেষ্ট কাকে বলে। নিজেকে ভোলাতে চাইনি অন্ত। আমরা বায়োলজির সংকল্প বহন করে এসেছি জগতে, সঙ্গে সঙ্গে এনেছি জীব প্রকৃতির নিজের যোগানো অস্ত্র ও মন্ত্র, যেগুলো ঠিক মতো ব্যবহার করতে জানলেই সস্তায় আমরা জিতে নিতে পারি আমাদের সিংহাসন। সাধনার ক্ষেত্রে পুরুষকে প্রমাণ করতে হয় তার শ্রেষ্ঠতা। সেই শ্রেষ্ঠতা যে কি, ভাগ্যক্রমে আমি তা জানবার সুযোগ পেয়েছি। পুরুষরা আমাদের চেয়ে অনেক বড়। মাথায় বড়? হ্যাঁ, মাথায় বড়ই তো। প্রকৃতিকে অতিক্রম করে বড় হবার তরুণ দ্বার সেই মাথায়। আমার বুদ্ধিশুদ্ধি যথেষ্ট থাক বা না থাক, আমি নম্র হয়ে নিজেকে নিবেদন করতে পেরেছি সেই ওপরের দিকে চেয়ে। কোনো নীচ
উৎপাত করেনি? করেছে। ব্যক্তিগত বিশেষ ইচ্ছে বা প্রয়োজন না থাকলেও নিচে টেনে আনবার একটা সাধারণ ষড়যন্ত্র আমরা সমস্ত মেয়ে এক হয়ে যোগ দিয়েছি। সাজিয়ে সজ্জায়, ভাবে ভাবে, বানানো কথায়। বোকাদের ভোলাবার জন্যে? হ্যাঁ গো, হ্যাঁ, তোমরা বোকা, অতি সহজ মন্ত্রেই ভোলো, তাই আমাদের এত গুমর। আমরা বোকাদের ভালোবেসেছি, তবু তাদের স্থূল বোকামির সর্বোচ্চ শিখরে দেখেছি সূর্যোদয়। আলো এনেছে তারা, পুজো করেছি তখন, অনেক দেখেছি ইতর, নোংরা, নিন্দক, কৃপণ, কুৎসিত। সব বাদ দিয়ে তবু অনেক বাকি থাকে। সেই বাকিদের দেখেছি উজ্জ্বল আলোয়। তাদের অনেকের নাম থাকবে না কারো মনে, তবু তারা বড়। এলি, তোমার কথা শুনে লজ্জা করছে। মনে হচ্ছে একটা প্রতিবাদ না করলে ভালো শোনাবে না, কিন্তু সত্য কথায় তোমার কাছে হার মানতে পারবো না। আমাদের দেশের পুরুষদের যে কাপুরুষতার লক্ষণ ছেলেবেলা থেকে দেখেছি, সে আমি আজ তোমার কাছে বলবো। আমি দেখেছি আমার জানা পরিবারের মধ্যে এবং আমার নিজের পরিবারেও শাশুড়ির অসহ্য অন্যায় আধিপত্য। হ্যাঁ, সে তো জানি। নিজের ঘরে দেখেছি যে মানুষ হাড়ে দুর্বল, দুর্বলের জমসে, তার মতো নিষ্ঠুর কেউ হতে পারে না। এলা, ও কথা বলে তুমি তোমার ভাবি শাশুড়ির নিন্দার ভূমিকা করে রেখো না। নতুন বউয়ের ওপর অমানসিক অত্যাচারের খবর প্রায় শুনতে পাই, আর দেখি তার প্রধান নায়িকা শাশুড়ি। কিন্তু শাশুড়িকে অপ্রতিহত অন্যায় করবার অধিকার দিয়েছে কে? সে তো ওই মায়ের খোকারা। অত্যাচারিণীর বিরুদ্ধে নিজের স্ত্রী সম্ভ্রম রাখবার শক্তি নেই যাদের, সেই নাবালকদের কখনোই কি বিয়ে করবার বয়স হয়? যেখানে পুরুষের পৌরুষ দুর্বল, সেখানেই মেয়েরা নেবে আসে আর নাবায় নিচতার দিকে। আজ দেখি আমাদের দেশে যারা বড়, কিছু করবার সংকল্প করে তারা মেয়েকে ত্যাগ করতে চায়, মেয়েকে ভয় করে সেই স্ত্রৈণ কাপুরুষেরা। সেই জন্যই এই কাপুরুষের দেশে তুমি পণ করেছ বিয়ে করবে না, পাছে কোনো কচি মন বেঁকে যায় তোমার মেয়েলি প্রভাবে। পরীক্ষার ভার ছিল তোমার হাতে, আমাকে পরীক্ষা করে দেখলে না কেন? অন্ত, তর্ক করতে পারতুম, কিন্তু তোমার সঙ্গে তর্ক করব না। কেননা জানি তুমি নিতান্ত ক্ষোভের মুখে এইসব কুযুক্তি পেরেছ। আমার পণের কথা কিছুতেই ভুলতে পারছো না। না, ভুলতে পারবো না। তুমি বললে কিনা পুরুষেরা মস্ত বড়, মেয়েরা তাদের ছোট করবে, এই তোমার ভয়। মেয়েদের যতটুকু, ততটুকুই সুসম্পূর্ণ। হতভাগা যে পুরুষ বড় নয়, সে অসম্পূর্ণ। অন্ত, সেই অসম্পূর্ণের মধ্যেও আমরা বিধাতার ইচ্ছেটা দেখতে পাই, সেটা বড় ইচ্ছে। এলি, বিধাতার ইচ্ছাটাই যে বড় তা বলতে পারিনে। তার কল্পনাটাও কোনো অংশে ছোট নয়। সেই কল্পনার তুলির ছোঁয়ার জাদু লেগেছে মেয়েদের প্রকৃতিতে। তারা সংসারের ক্ষেত্রে এনেছে আর্টিস্টের সাধনা। রঙে সুরে আপন দেহে মনে প্রাণে অনির্বচনীয়কে প্রকাশ করেছে। ওই যে তোমার শাঁখের মতো চিকন রঙের কণ্ঠে সোনাট হারটি দেখা দিয়েছে, ওর জন্য তোমাকে নোট বই মুখস্থ করতে হয়নি। আপনার জীবন লোকে রূপের সৃষ্টিতে রস জোগাতে পারল না এমন হতভাগিনী আছে। মোটা সোনার বালা পরে গিন্নিপানা করেই সে মুখরা, নয়তো দাসী হয়ে জীবন কাটায় উঠোন নিকিয়ে। সংসারে এইসব অকিঞ্চিত করের সীমা সংখ্যা নেই। সৃষ্টিকর্তাকেই দোষ দেব অন্ত। লড়াই করবার শক্তি কেন দেননি মেয়েদের? বঞ্চনা করে কেন তাদের আপনাকে বাঁচাতে হয়? আমি মেয়ের চোখে দেখেছি পুরুষকে, তাই সব কাটিয়ে তাদের ভালোকে দেখতে পেয়েছি, তাদের বড়কে। যখন দেশের কথা ভাবি, তখন সেই সব সোনার টুকরো ছেলেদের কথাই ভাবি। আমার দেশ দাঁড়াই, তারা ভুল যদি করে, খুব বড় করেই ভুল করে। আমার বুক ফেটে যায় যখন ভাবি আপন ঘরে এরা জায়গা পেল না। আমি ওদের মা, ওদের বোন, ওদের মেয়ে,
এই কথা মনে করে বুক ভরে ওঠে আমার। আমার সমস্ত হৃদয় বলে ওঠে আমি সেবিকা, তোমাদের সেবা করাই আমার সার্থকতা। ভালোই তো, তোমার সেই ভক্তির জন্য অনেক পুরুষ আছে, কিন্তু আমাকে কেন? মেয়েদের সম্বন্ধে যে ফর্দটা তুমি দিলে, মা, বোন, মেয়ে, তার মধ্যে প্রধান একটা বাদ পড়ে গেল। আমারই কপাল দোষে। তোমার নিজের চেয়ে আমি তোমাকে অনেক বেশি জানি অন্ত। আমার আদরের ছোট খাঁচায় দুদিনে তোমার ডানা উঠত ছটফটিয়ে। যে তৃপ্তি সামান্য উপকরণ আমাদের হাতে, তার আয়োজন তোমার কাছে একদিন ঠেকত তলা নিতে এসে। তাই আমার সমস্ত দাবি তুলে নিয়েছি, সম্পূর্ণ মনে সঁপে দিয়েছি তোমাকে দেশের হাতে। অত্যন্ত ব্যথার জায়গায় যেন ঘা লাগলো। জ্বলে উঠল অতীনের দুই চোখ। পায়চারি করে চলে এলো ঘরের এধার থেকে ওধারে। তারপরে এলার সামনে এসে দাঁড়িয়ে বলল, তোমাকে শক্ত কথা বলার সময় এসেছে। জিজ্ঞাসা করি, দেশের কাছে হোক, যার কাছেই হোক, তুমি আমাকে সঁপে দেবার কে? তুমি সঁপে দিতে পারতে মাধুর্যের দান, যা তোমার যথার্থ আপন সামগ্রী। তাকে সেবা বলো তো তাই বলো, বরদান বলো যদি তাও বলতে পারো। অহংকার করতে যদি দাও তো করব অহংকার। নম্র হয়ে যদি আসতে বলো দ্বারে, তবে তাও আসতে পারি। কিন্তু তোমার আপন দানের অধিকারকে আজ দেখছো তুমি ছোট করে। নারীর মহিমায় অন্তরের ঐশ্বর্য যা তুমি দিতে পারতে, তা সরিয়ে নিয়ে তুমি বলছো দেশকে দিলে আমার হাতে। পারো না দিতে, পারো না, কেউ পারে না। দেশ নিয়ে এক হাত থেকে আরেক হাতে নাড়ানাড়ি চলে না। কি বলছো? ভালো বুঝতে পারছি না তো। আমি বলছি, নারীকে কেন্দ্র করে যে মাধুর্য লোক বিস্তৃত, তার প্রসার যদি বা দেখতে হয় ছোট, অন্তরে তার গভীরতার সীমা নেই। সে খাঁচা নয়, কিন্তু দেশ উপাধি দিয়ে যার মধ্যে আমার বাসা নির্দিষ্ট করে দিয়েছিলে, তোমাদের দলের বানানো দেশ, অন্যের পক্ষে যাই হোক, আমার স্বভাবের পক্ষে সেই তো খাঁচা। আমার আপন শক্তি তার মধ্যে সম্পূর্ণ প্রকাশ পায় না বলেই অসুস্থ হয়ে পড়ে, বিকৃতি ঘটে তার। যা তার যথার্থ আপন নয়, তাকেই ব্যক্ত করতে গিয়ে পাগলামি করে লজ্জা পাই। অথচ বেরোবার দরজা বন্ধ। আপন দেশে আপন স্থান নেবার দায় ছিল আপন শক্তিতেই। সে শক্তি আমার ছিল। কেন কেন তুমি সে কথা আমাকে ভুলিয়ে দিলে? তুমি ভুললে কেন অন্ত? ভোলাবার শক্তি তোমাদের অমোঘ, নইলে ভুলেছি বলে লজ্জা করতুম। আমি 1000 বার করে মানব যে তুমি আমাকে ভোলাতে পারো। তাই যদি হয়, তবে আমাকে ভৎসনা করছো কেন? কেন? সেই কথাটাই বলছি। ভুলিয়ে তুমি সেইখানেই নিয়ে যাও যেখানে তোমার আপন বিশ্ব, আপন অধিকার। দলের লোকের কথার প্রতিধ্বনি করে বললে, জগতে একটিমাত্র কর্তব্যের পথ বেঁধে দিয়েছ তোমরা কজনে। তোমাদের সেই শান বাঁধানো সরকারি কর্তব্য পথে ঘুর খেয়ে কেবলই গুলিয়ে উঠছে আমার জীবন স্রোত। সরকারি কর্তব্য? হ্যাঁ, তোমাদের স্বদেশী কর্তব্যের জগন্নাথের রথ। মন্ত্রদাতা বললেন, সকলে মিলে একখানা মোটা দড়ি কাঁধে নিয়ে টানতে থাকো 2 চক্ষু বুজে, এই একমাত্র কাজ। হাজার হাজার ছেলে কোমর বেঁধে ধরল দড়ি। কত পড়ল চাকার তলায়, কত হলো চিরজন্মের মতো পঙ্গু। এমন সময় লাগলো মন্ত্র উল্টো রথের যাত্রায়। ফিরল রথ। যাদের হাড় ভেঙেছে তাদের হাড় জোড়া লাগবে না। পঙ্গুর দলকে ঝেঁটিয়ে ফেললে পথের ধুলোয় কাদায়। গোড়াতেই জানা উচিত ছিল, মানুষ বেশিক্ষণ পুতুল নাচ নাচতে পারে না। মানুষের স্বভাবকে হয়তো সংস্কার করতে পারো, স্বভাবকে মেরে ফেলে মানুষকে পুতুল বানালে কাজ সহজ মনে করা ভুল। মানুষকে আত্মশক্তির বৈচিত্র্যবান জীব মনে করলেই সত্য মনে করা হয়। আমাকে সেই জীব বলে শ্রদ্ধা যদি করতে, তাহলে আমাকে দলে তোমরা টানতে না, বুকে টানতে। অন্ত, গোড়াতেই কেন আমাকে অপমান করে তাড়িয়ে দিলে না? কেন আমাকে অপরাধী করলে? সে তো তোমাকে বারবার বলেছি। তোমার সঙ্গে মিলতে চেয়েছিলুম,
এইটা অত্যন্ত সহজ কথা। প্রচলিত পথটা ছিল বন্ধ, মরিয়া হয়ে জীবন পণ করলুম বাঁকা পথে। তুমি মুগ্ধ হলে, আজ জেনেছি আমাকে মরতে হবে এই রাস্তায়। এই মরাটা চুকে গেলে তুমি আমাকে দুহাত বাড়িয়ে ফিরে ডাকবে, ডাকবে তোমার শূন্য বুকের কাছে দিনের পর দিন, রাতের পর রাত। ভাই পড়ে অমন করে বলো না। বোকার মতো বলছি, রোম্যান্টিক শোনাচ্ছে, যেন তোমার সেদিনকার বিরহ আজকের দিনের প্রতিহত মিলনের এক করাও দাম শোধ করতে পারে। আজ তোমায় কথায় পেয়েছে অন্ত। কি বলছো? আজ পেয়েছে? চিরকাল পেয়েছে। এলা চৌকি থেকে নেমে পড়ে অতীনের পায়ের ওপর মাথা রাখল। অতীন তাকে টেনে তুলে পাশে বসালো, বলল, তোমার এই ছিপছিপে দেহখানিকে কথা দিয়ে মনে মনে সাজিয়েছি। তুমি আমার সঞ্চারিণী পল্লবিনী লতা, তুমি আমার সুখমিতি বা দুঃখমিতি, বা আমি চিরস্বতন্ত্র। সে কথা জানেন তোমাদের মাস্টার মশাই, তবুও আমাকে বিশ্বাস করেন কেন? সেই জন্যই তো বিশ্বাস করেন। সবার সঙ্গে মিলতে হলে সবার মধ্যে নামতে হয় তোমাকে। তুমি কিছুতেই নাপাতে পারো না। তোমার পরে আমার বিশ্বাস সেই জন্যই। কোনো মেয়ে কোনো পুরুষকে এত বিশ্বাস করতে পারেনি। তুমি যদি সাধারণ পুরুষ হতে, তাহলে সাধারণ মেয়ের মতোই আমি তোমাকে ভয় করতাম। নির্ভয় তোমার সঙ্গ। চলো অন্ত, ঘরে চলো। অতীন উঠে দাঁড়ালো, বলল, ভয়? এতদিন পরে শুরু হলো ভয়? জিত হলো আমার। যৌবন যখন প্রথম এসেছিল তখনও মেয়েদের চিনিনি, কল্পনায় তাদের দুর্গম দূরে রেখেছি। অন্তরে আমি পুরুষ, আমি বর্বর, উদ্দাম। সময় যদি না হারাতুম, এখনই তোমাকে বজ্র বন্ধনে চেপে ধরতুম। তোমার পাঁজরের হাড় টনটন করে উঠত। তোমাকে ভাববার সময় দিতুম না, কাঁদবার মতো নিঃশ্বাস তোমার বাকি থাকতো না। নিষ্ঠুরের মতো টেনে নিয়ে যেতুম আপন কক্ষপথে। আজ যে পথে এসে পড়েছি, এ পথ ক্ষুরধারার মতো সংকীর্ণ। এখানে দুজনে পাশাপাশি চলবার জায়গা নেই। দস্যু আমার, কেড়ে নিতে হবে না গো। এই না। এই বলে দুহাত বাড়িয়ে গেল অতীনের কাছে। চোখ বুজে তার বুকের ওপর পড়ে তার মুখের দিকে মুখ তুলে ধরল। জানলা থেকে এলা রাস্তার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, সর্বনাশ! ওই দেখতে পাচ্ছ? কি বলো দেখি? ওই যে রাস্তার মোড়ে, নিশ্চয়ই বটু এখানেই আসছে। আসবার যোগ্য জায়গা সে চেনে। আমি ওকে সহ্য করতে পারিনি এলা। দেখুন তো, জীবনে অনেক দুঃখ বিপদের সম্ভাবনা আমি ভেবেছি, তার জন্য প্রস্তুত আছি। কিন্তু একদিন কোনো দুর্যোগে যেন ওর কবলে না পড়ি, তার চেয়ে মৃত্যুও ভালো। অন্তুর হাত চেপে ধরল, যেন এখনই উদ্ধার করার সময় এসেছে। জানো তো, হিংস্র জন্তুর হাতে অপমৃত্যুর কল্পনা কখনো কখনো মনে আসে, কিন্তু আমাকে পাঁকের মধ্যে টেনে নিয়ে কুমিরে খাবে এ যেন কিছুতেই না ঘটে। আমি কি বাঘ ভাল্লুকের কোঠায় নাকি? না গো, তুমি আমার নরসিংহ। তোমার হাতের মরণেই আমার মুক্তি। ওই শোনো পায়ের শব্দ, পড়ে উঠে এলো বলে। অতীন্দ্র ঘর থেকে বেরিয়ে গিয়ে জোর গলায় বলল, বটু, এখানে নয়, চলো নিচের বসার ঘরে। এলাদি এখন কাপড় ছাড়তে গেলেন, চলো নিচে। কাপড় ছাড়তে? এত দেরিতে? 8:30? হ্যাঁ, আমি দেরি করিয়ে দিয়েছি। কেবল একটা কথা, 5 মিনিট। তিনি স্নানের ঘরে গেছেন, বলে গেছেন এ ঘরে কেউ আসে তার ইচ্ছে নয়। আপনি? আমি ছাড়া। বটু খুব স্পষ্ট একটা ঠোঁট বাঁকা হাসি হাসল, বলল, আমরা চিরকাল রইলুম ব্যাকরণের সাধারণ নিয়মে, আর আপনি দুদিন এসেই উঠে পড়েছেন আর্শ প্রয়োগে। ব্যতিক্রম পিছল পথের আশ্রয়, বেশিকাল সয়না বলে রেখে দিলুম। বলে তরতর করে নেবে চলে গেল। ছোট একটা করাত হাতে দোলাতে দোলাতে অখিল এসে বলল,
চিঠি। তোমার দিদিমণির? না, আপনারই হাতে দিতে বলল। কে? চিনি না। বলেই চিঠিখানা দিয়ে চলে গেল। চিঠির কাগজের লাল রং দেখেই অতীন বুঝল এটা ডেঞ্জার সিগন্যাল। গোপন ভাষায় লেখা চিঠি পড়ে দেখল, এলার বাড়িতে আর নয়, তাকে কিছু না জানিয়ে এই মুহূর্তে চলে এসো। কর্মের যে শাসন স্বীকার করে নিয়েছে তাকে অসম্মান করাকে অতীন আত্মসম্মানের বিরুদ্ধ বলেই জানে। চিঠিখানা যথারীতি কুটি কুটি করে ছিঁড়ে ফেলল। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়ালো রুদ্ধ নাবার ঘরের বাইরে। পরক্ষণে দ্রুত বেগে গেল বেরিয়ে। রাস্তায় দাঁড়িয়ে একবার দোতলার দিকে তাকালো। জানলা খোলা, বাইরে থেকে দেখা যায় আরাম কেদারার একটা অংশ। লাফ দিয়ে অতীন চলতি ট্রাম গাড়িতে চড়ে বসল। গায়ে গায়ে ঠেসাঠেসি ফিকে সবুজ, গাঢ় সবুজ, হলদে সবুজ রঙের গুলমে বনস্পতিতে জড়িত নিবিড়তা। বাঁশপাতা পচা পাঁকের স্তরে ভরে ওঠা ডোবা। তারই পাশ দিয়ে আঁকা বাঁকা গলি, গরুর গাড়ির চাকায় বিক্ষত। ওল, কচু, ঘেঁটু, মনসা, মাঝে মাঝে আশ শেওড়ার বেড়া। কচ্ছিত ফাঁকের মধ্যে দেখতে পাওয়া যায় আল দিয়ে বাঁধা কচি ধানের ক্ষেতে জল দাঁড়িয়েছে। গলি শেষ হয়েছে গঙ্গার ঘাটে। সেকালের ছোট ছোট ইঁট দিয়ে গাঁথা ভাঙা ফাটা ঘাট কাত হয়ে পড়েছে। তলায় চড় পড়ে গঙ্গা গেছে সরে। কিছু দূরে তীরে ঘাট পেরিয়ে জঙ্গলের মধ্যে একটা পুরনো ভাঙা বাড়ির অভিশপ্ত ছায়ায় ১৫০ বছর আগেকার মাতৃহত্যা পাতকীর ভূত আশ্রয় নিয়েছে বলে জনপ্রবাদ। এইখানে দিনের শেষ প্রহরে অতীনের বর্তমান বাসস্থানে ছায়াচ্ছন্ন দালানে প্রবেশ করল কানাই গুপ্ত। চমকে উঠল অতীন, কেননা এখানকার ঠিকানা কানাইয়েরও জানবার কথা ছিল না। আপনি যে? গোয়েন্দাগিরিতে বেরিয়েছি। ঠাট্টাটা একটু বুঝিয়ে দেবেন? ঠাট্টা নয়, আমি তোমাদের রসদ যোগানদারদের সামান্য একজন। চায়ের দোকানে শনি প্রবেশ করলো, বেরিয়ে পড়লুম। সঙ্গে সঙ্গে চলল ওদের কুদৃষ্টি। শেষকালে ওদেরই গোয়েন্দার খাতায় নাম লিখিয়ে এলুম। নিমতলা ঘাটের রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই যাদের সামনে, তাদের পক্ষে এটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। দেশের বুকের ওপর দিয়ে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বরাবর লম্বমান। চা বানানো ছেড়ে খবর বানাচ্ছেন? বানালে ব্যবসা চলে না, বিশুদ্ধ খাঁটি খবরই দিতে হয়। যে শিকার জালে পড়েইছে আমি তার ফাঁস টেনে দিই। তোমাদের হরেনের 15.5 আনা খবর ওদের কাছে পৌঁছলো। শেষ বাহুল্য খবরটা আমি দিয়েছি। সে এখন জলপাইগুড়িতে সরকারি ধর্মশালায়। এবার বুঝি আমার পালা? ঘনিয়ে এসেছে। কাজ অনেকখানি এগিয়ে এনেছে বটু। আমার অংশে যেটুকু পড়লো তাতে কিছু সময় পাবে। সাবেক বাসায় থাকলে হঠাৎ তোমার ডায়েরি হারিয়েছিল, মনে আছে? খুব মনে আছে। সেটা পুলিশের হাতে নিশ্চিত পড়তো, কাজে আমাকেই চুরি করতে হলো। আপনি? হ্যাঁ, সাধু যার সংকল্প ভগবান তার সহায়। একদিন সেটা লিখেছিলে, আমারই কৌশলে সরে গেলে 5 মিনিটের জন্যে। সেই সময় সরিয়েছি। সবটা পড়েছেন? নিশ্চিত পড়েছি। পড়তে পড়তে রাত হয়ে গেল 1:30। বাংলা ভাষায় এত তেজ, এত রস তো আগে জানতুম না। ওর মধ্যে গোপনীয় কথা আছে বই কি, কিন্তু সেটা ব্রিটিশ সাম্রাজ্য সম্পর্কে নয়। কাজটা কি ভালো করেছেন? কত ভালো করেছি তা বলতে পারি না। তুমি সাহিত্যিক, তুমি সমস্ত খাতায় খুঁটিনাটি কথা কিছু লেখনি, কারণ নাম পর্যন্ত নেই। কেবল ভাবের দিক থেকে এত ঘৃণা, এত অশ্রদ্ধা যে তা কোনো পেনশনভোগী মন্ত্রী পদপ্রার্থীর কলম দিয়ে বেরোলে রাজদরবারে তার মোক্ষ লাভ হতো। বটু যদি তোমার সঙ্গে না লাগতো তাহলে ওই খাতাখানাই তোমার গ্রহ সত্যায়নের কাজ করত। বলেন কি? সবটাই পড়েছেন? পড়েছি বই কি। কি বলবো বাবাজি, আমার যদি মেয়ে থাকতো আর এমন লেখা যদি সে তোমার কলম থেকে বের করতে পারত, তাহলে সার্থক মানতুম আপন পিতৃপদকে। সত্যি কথা বলি,
তোমাকে দলে জড়িয়ে ইন্দ্রনাথ ভায়া দেশের লোকসান করেছেন। আপনার এই ব্যবসার কথা দলের সবাই জানে? কেউ না। মাস্টার মশাই? বুদ্ধিমান আন্দাজ করতে পারেন, কিন্তু আমাকে জিজ্ঞাসাও করেননি, শোনেননি আমার মুখ থেকে। আমাকে বললেন যে? এইটাই আশ্চর্য কথা। আমার মতো সন্দেহজীবী মানুষ কাউকে যদি বিশ্বাস না করতে পারে তাহলে দম আটকে মরে। আমি ভাবুক নই, বোকাও নই, তাই ডায়েরি রাখি না। যদি রাখতুম তোমার হাতে দিতে পারলে মন খোলসা হতো। মাস্টার মশাই? মাস্টার মশাইয়ের কাছে খবর দেওয়া চলে, কিন্তু মন খোলা চলে না। ইন্দ্রনাথের প্রধানমন্ত্রী আমি, কিন্তু তার সব কথা আমি যে জানি তা মনেও করো না। এমন কথা আছে যা আন্দাজ করতেও সাহস হয় না। আমার বিশ্বাস আমাদের দলের যারা আপনি ঝরে পড়ে, ইন্দ্রনাথ আমার মতোই তাদের ঝেঁটিয়ে ফেলে পুলিশের পাঁচতলায়। কাজটা গর্হিত কিন্তু নিষ্পাপ। বলে রাখছি, একদিন ওরই বা আমারই সাহায্যে তোমার হাতে শেষ হাত করি পড়বে, তখন কিছু মনে করো না যেন। এসো বাবাজি, শেষ দিনের মতো কোলাকুলি করে নি। কোলাকুলি হয়ে গেলে কানাই চলে গেল। অতীন চুপ করে বসে রইল, তাকিয়ে দেখতে লাগলো অন্তরের দিকে। অকালে এসে পড়ল তার জীবনের শেষ অঙ্ক। যবনিকা আসন্ন পতনমুখী, দ্বীপ নিভে এসেছে, দিনের আলো ম্লান হয়ে এলো। ঝিঝি পোকার ডাক উঠেছে প্রাঙ্গণে। কোথায় গরুর গাড়ি চলেছে তার আর্ত স্বর শোনা যায়। হঠাৎ ঘরের মধ্যে দ্রুত পদে এসে পড়ল এলা। আত্মহত্যার জন্য এক ঝোঁকে মানুষ জলে পড়ে যেমন ভাবে, তেমনি আলুথালু অন্ধ বেগে। অতীন লাফ দিয়ে দাঁড়িয়ে উঠতেই তার বুকের ওপর সে ঝাঁপিয়ে পড়ল। বাষ্পরুদ্ধস্বরে বলতে লাগলো, অতীন, 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 পারলুম না থাকতে। অতীন ধীরে ধীরে ওকে ছাড়িয়ে নিয়ে সামনে সরিয়ে ধরে ওর অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে রইল। বলল, এলি, কি কাণ্ড করলে তুমি? কিচ্ছু জানি নে, কি করেছি। এ ঠিকানা কেমন করে জানলে? তোমার ঠিকানা তুমি তো জানাওনি। যে তোমাকে জানিয়েছে সে তোমার বন্ধু নয়। তাও আমি নিশ্চিত জানি, কিন্তু তোমার কোনো পথ না জানতে পারলে মন অসহ্য হয়ে ওঠে। শত্রু মিত্র বিচার করবার মতো অবস্থা আমার নয়। কতকাল তোমায় দেখিনি, বলো বলো। ধন্য তুমি। তুমি ধন্য অন্তু। যেমনি আমার বাড়িতে আসে নিষেধ হলো, অমনি অমনি সেটা তো মেনে নিতে পারলে। ওটা আমার স্বাভাবিক স্পর্ধা। প্রচন্ড ইচ্ছে আমাকে অজগর সাপের মতো দিনরাত পাক দিয়ে দিয়ে পিষছিল, তবু তাকে মানতে পারলুম না। ওরা আমাকে বলে সেন্টিমেন্টাল। মনে ঠিক করে রেখেছিল সংকটের সময় প্রমাণ হবে আমি ভিজে মাটিতেই তৈরি। ওরা ভাবতেই পারে না সেন্টিমেন্টেই আমার অমোঘ শক্তি। মাস্টার মশাই তা জানেন? এলি, ব্রিটিশ সাম্রাজ্যে এই ভুতুরে পাড়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো বাঙালি ভদ্রমহিলা এই জায়গাটার স্বরূপ নির্ধারণ করেনি। তার কারণ বাংলাদেশে কোনো ভদ্রমহিলার অদৃষ্টে এত বড় গর্ব যেমন দুঃসহ হয়ে কোনোদিন প্রকাশ পায়নি। কিন্তু এলি, আজ তুমি যে কাজ করলে সেটা অবৈধ। মানব আমার দুর্বলতা, তবু ভাঙব নিও। শুধু নিজের হয়ে না, তোমার হয়েও। প্রতিদিন আমার মন বলেছে তুমি তুমি ডাকছো আমাকে। সাড়া দিতে পারিনি বলেছে প্রাণ হাঁপিয়ে ওঠে। বলো বলো, আমি এসেছি বলে খুশি হয়েছ? বলো বলো। এত খুশি হয়েছি যে তা প্রমাণ করবার জন্য বিপদ স্বীকার করতে রাজি আছি। না না না, তোমার কেন বিপদ হবে? যা হয় আমার হোক, তাহলে আমি চাই অন্ত। কিছুতেই না। তুমি নিয়ম ভেঙে চলে এসেছো, আমি নিয়ম ভেঙে তোমাকে ধরে রাখবো। নতুন বিস্ময়ের বাসন্তী রঙে একদিন দেখেছিলুম তোমার এই মুখ। আজ সেই দিনটিকে আহ্বান করা যাক এই পুরো ঘরটার মধ্যে। এসো, আরো কাছে এসো। রসো, ঘরটা একটুখানি গুছিয়ে নেবার চেষ্টা করি। হায় রে, টাকের মাথায় চিরুনি চালাবার চেষ্টা। এলা একবার চারিদিক ঘুরে দেখল।
মেঝের ওপর কম্বল, তার ওপর চাটাই, বালিশের বদলে বই দিয়ে ভরা একটা পুরনো ক্যাম্বিসের থলি, কোণে জলের কলসি মাটির ভাঁড় দিয়ে ঢাকা, জীর্ণ চাঙাড়িতে এক ছড়া কলা, তার মধ্যে এনামেল উঠে যাওয়া একখানা বাটি, দৈবাত সুযোগ ঘটলে চা খাওয়া চলে। অন্য প্রান্তে একটা বড় সিন্দুক, উপরে গণেশের একটি মাটির মূর্তি। তার থেকে প্রমাণ হয় এখানে অতীনের কোনো এক দোসর আছে। এক থাম থেকে আর এক থাম পর্যন্ত দড়ি খাটানো, তাতে নানা রঙের ছোপ লাগা অনেকগুলো ময়লা। এলার উদ্বিগ্ন মুখ দেখে অতীন হেসে উঠল, বলল, আমার ঐশ্বর্য দেখছো স্তম্ভিত হয়ে? তার যে বিরাট অংশটা দেখতে পাচ্ছ না, সেইটাতেই তুমি বিস্মিত। অন্তু, কোণে ওই সিন্ধুক আছে, ওটা কার সম্পত্তি? অজায়গায় একলা থাকলেই বেশি করে চোখে পড়তে হয়। পূর্বপুরুষের ঘরে যা ছিল মজুত, আজ তারই 14 আনা ওদেরই পূর্বপুরুষের ঘরে জন্মান্তরিত। এখানে তোমার মেয়াদ কতদিনের? আন্দাজ করছি 24 ঘন্টা। ওই আঙিনায় রসে বিগলিত নানান রঙের লীলা সামনে চলবে দিনের পর দিন। অতীন্দ্র বিলীন হয়ে যাবে পাণ্ডুবর্ণ দূর দিগন্তে। আমার ছোঁয়াচ লেগেছে যে মারোয়াড়িকে তাকে বেরি পড়া মহামারীতে না পায়, এই আমি কামনা করি। এখনো বিনামূলধনে আমার ভাগ্যভাগী হবার সম্ভাবনা যে তার নেই, তা বলতে পারিনি। তোমার ভবিষ্যৎ ঠিকানাটা? হুকুম নেই বলবার। তাহলে কি কল্পনাও করতে পারবো না যে তুমি আছো কোথায়? কল্পনা করতে দোষ কি? মানস সরোবরের তীরটা ভালো জায়গা। ইতিমধ্যে ঝুলির ভেতর থেকে বইগুলো বের করে এলা উল্টে পাল্টে দেখছে। কাব্য, তার কিছু ইংরেজি আর 2-1খানা বাংলা। এতদিন ওগুলো বয়ে বেরিয়েছি, পাছে নিজের জাত ভুলি। ওরই বাণীলোকে ছিল আমার আদি বসতি। পাতা খুললেই পেন্সিলে চিহ্নিত তার রাস্তা গলির নির্দেশ পাবে। আর আজ এই দেখো যে। এলা হঠাৎ মাটিতে লুটিয়ে অতীনের পা জড়িয়ে ধরল, বলল, মাফ করো অন্তু, অন্তু, আমাকে মাফ করো। তোমাকে মাফ করবার কি আছে এলি? ভগবান যদি থাকেন, তার যদি থাকে অসীম দয়া, তবে তিনি যেন আমাকে মাফ করেন। যখন তোমাকে চিনতুম না, তখন তোমায় এই রাস্তায় দাঁড় করিয়েছি। নিজেরই পাগলামির ফুল স্টিমে এই অস্থানে পৌঁছেছি, সে খ্যাতিটুকুও দেবে না আমাকে? আমাকে নাবালকের কোঠায় ফেলে অভিভাবকগিরি করতে গেলে আমি সইব না বলে রাখছি। তার চেয়ে মঞ্চ থেকে নেমে এসো, আমার মুখের দিকে তাকিয়ে বলো, এসো, এসো বধূ, এসো, আধো আচারে বসো। হয়তো বলতুম, কিন্তু আজ তুমি এমন করে খেপে উঠলে কেন? খেপবো না? বললে কিনা ভুজং মৃণালের জোরে তুমি আমাকে পথে বের করেছো। সত্য কথা বললে রাগ করো কেন? সত্যি কথা হলো, আমি ছিটকে পড়েছি রাস্তায় অন্তরের বেগে। তুমি উপলক্ষ মাত্র। অন্য কোনো শ্রেণীর বঙ্গমহিলাকে উপলক্ষ পেলে এতদিনে গোরাকালা সম্মিলনী ক্লাবে ব্রিজ খেলতে যেতুম, ঘোড়দৌড়ের মাঠে গভর্নরের বক্সের অভিমুখে স্বর্গরোহণ পর্বের সাধনা করতুম। অন্তু, দোহাই তোমার, হার বাজে বকুনি বকো না। দেখতে পাচ্ছি তোমার জীবনের মূল গেছে ছিন্ন হয়ে। এতক্ষণে সেই মেয়ের প্রকাশ হলো, যে মেয়েটি রিয়েল। একটুতেই ধরা পড়ে দেশোদ্ধারের রঙ্গমঞ্চে। তুমি রোম্যান্টিক। যে সংসারে কাঁসার থালায় দুধ ভাত মাছের মুড়ো, তারই কেন্দ্রে বসে আছো তালপাতার পাখা হাতে। যেখানে পলিটিক্যাল ঠ্যাঙার গুতি, সেখানে আলু থালু চুলে চোখ দুটো পাকিয়ে এসে পড়ো অপ্রকৃতিস্ততার ঝোঁকে। সহজ বুদ্ধি নিয়ে নয়। এত কথাও বলতে পারবো তো? মেয়ে মানুষও তোমার কাছে হার মানে। মেয়ে মানুষ কথা বলতে পারে নাকি? তারা তো শুধু বকে। কথার টর্নেডো দিয়ে সনাতন মূঢ়তার ভিত ভাঙব বলে একদিন মনের মধ্যে ঝোড়ো মেঘ জমে উঠেছিল। সেই মূঢ়তার উপরেই তোমাদের জয়স্তম্ভ গাঁথতে বেরিয়েছ কেবল গায়ের জোরে। তোমার পায়ে পড়ি, আমাকে বুঝিয়ে দাও, আমার ভুলে তুমি কেন ভুল করলে? কেন নিলে জীবিকা বর্জনের দুঃখ? ওটা আমার ব্যঞ্জনা, ইংরেজিতে যাকে বলে জেস্চার। যদি দুঃখ না মানতুম,
তাহলে মুখ ফিরিয়ে চলে যেতে। কিছুতে বুঝতে না তোমাকে কতখানি ভালোবেসেছি। সেই কথাটা উড়িয়ে দিয়ে বলো না, ওটা দেশকে ভালোবাসা। দেশ এর মধ্যে নেই তো। দেশের সাধনা আর তোমার সাধনা এক হয়েছে বলেই দেশ এর মধ্যে আছে। একদিন বীর্যের জোরে যোগ্যতা দেখিয়ে পেতে হতো মেয়েকে, আজ সেই মরণপণের সুযোগ পেয়েছি। সে কথাটা ভুলে সামান্য আমার জীবিকার অভাব নিয়ে তোমার ব্যথা লেগেছে অন্নপূর্ণা। আমরা মেয়েরা সাংসারিক, সংসারে অকুলান সইতে পারিনে। আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। আমার আছে পৈতৃক বাড়ি, আরও আছে কিছু জমা টাকা। দোহাই তোমার, বারবার দোহাই দিচ্ছি, কথা রাখো। আমার কাছে টাকা নিতে সংকোচ করো না। খুবই দরকার পড়লে ম্যাট্রিকুলেশনের নোট বই লেখা থেকে আরম্ভ করে কুলিগিরি পর্যন্ত খোলা রয়েছে। আমি মানছি, অন্তু আমার সমস্ত জমা টাকা দেশের কাছে এতদিনে খরচ করে ফেলা উচিত ছিল, কিন্তু উপার্জনে আমাদের সুযোগ কম বলে সঞ্চয় আমাদের অন্ধ আসক্তি। ভীত আমরা। ওটা তোমাদের সহজ বুদ্ধির উপদেশ। নিঃসম্বলতায় মেয়েদের শ্রী নষ্ট হয়। আমাদের ছোট নেট, সেখানেও টুকিটাকি কিছু আমরা জমা করি, কিন্তু সে তো কেবল বাঁচবার প্রয়োজনে নয়, ভালোবাসার প্রয়োজনে। আমার যা কিছু সমস্তই তোমার জন্য। এ কথা যদি বুঝিয়ে দিতে পারি তাহলে বাঁচি। আজ পর্যন্ত মেয়েরা জুগিয়েছে সেবা, পুরুষরা জুগিয়েছে জীবিকা। এর বিপরীত ঘটলে মাথা হেট হয়। তোমার সঙ্গে পারিনে, অন্তু এইটুকু না চেয়ে নিতে পারলে না, কেড়ে নিলে না কেন? কিন্তু তোমার স্বভাব এক জায়গায় মেয়েদের মতো, ইচ্ছে থাকতে পারে প্রবল, কিন্তু উদ্দাম ভাবে তার দাবি প্রকাশ করতে তোমাদের রুচিতে ঠেকে। বংশগত ধারণা, ছেলেবেলা থেকে রক্ত মাংসে জড়ানো। বারবার ভেবে এসেছি মেয়েদের দেহে মনে একটা সুচিতার মর্যাদা আছে। তাদের দেহের সম্মানকে সসংকোচিত্তে রক্ষা করা আমাদের পূর্বপুরুষগত অভ্যাস। এলা অতীনের কাছে এসে ঘেঁষে বসল। তার মাথা বুকে টেনে নিয়ে তার উপরে নিজের মাথা হেলিয়ে রাখল। কখনো কখনো আস্তে আস্তে চুলের মধ্যে আঙুল বুলিয়ে দিতে লাগল। কিছুক্ষণ পরে অতীন মাথা তুলে বসে এলার হাত চেপে ধরল, বলল, যেদিন মোকামায় খেয়া জাহাজে চড়েছিলুম, সেদিন ভাগ্যদেবী পিতামহী অদৃশ্য হাতে কান মুলে দিয়ে গেলেন তা বুঝতে পারিনি। তার অনতিকাল পর থেকেই মনটা কেবল আকাশ কুসুম চয়ন করে বেড়াচ্ছে স্মৃতির আকাশে। সেদিনের কথা তোমার কাছে পুরনো হয়েছে কি? একটুও না। তাহলে শোনো, ভারী মাল নিচের ডেক থেকে গাড়িতে নিয়ে গেছে আমার বিহারি চাকরটা। কাছে ছিল ছোট একটা চামড়ার কেস। এদিক ওদিক তাকাচ্ছি কুলির অপেক্ষায়। নেহাত ভালো মানুষের মতো হঠাৎ কাছে এসে বললে, কুলি চান? দরকার কি, আমি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, করেন কি বলতে বলতেই সেটা তুলে ফেললে। আমার বিপত্তি দেখে যেন পুনশ্চ নিবেদনে বললে, সংকোচ বোধ করেন তো এক কাজ করুন, আমার বাক্সটা ওই আছে, তুলে নিন, পরস্পর ঋণ শোধ হয়ে যাবে। ছি 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 ছি, বলো না, মনে করতেই লজ্জা বোধ হয়। তখন তুমি হাসি চেপে রাখতে বললে আমার স্পর্ধা বেড়ে গিয়েছিল। সহ্য করেছিলে কি করে? মেয়েদের কি বুদ্ধি থাকবার কোনো দরকার নেই? থাক বা না থাক, তাতে তো কিছু আসে যায়নি। সেদিন যে পরিবেশের মধ্যে আমার কাছে দেখা দিয়েছিলে এসে, সে তো হায়ার ম্যাথামেটিক্স নয়, লজিক নয়, সেটা যাকে বলে মোহ। তখন বেলা পড়ে এসেছে, আকাশে যাকে বলে কোণে দেখা মেঘ, গঙ্গার জল লাল আভায় টলটল করছে। ওই ছিপছিপে ক্ষিপ্র গমন শরীরটি সেই রাঙা আলোয় ভূমিকায় চিরদিন আঁকা রয়ে গেল আমার মনে। তোমার ডাক শুনলুম কানে, কিন্তু এসে পড়েছি কোথায়? তোমার থেকে কত দূরে। তুমিও কি জানো তার সব বিবরণ? আমাকে জানতে কেন দাও না অন্তু? বারণ মানতে হয়। শুধু তাই কি হবে সব কথা বলে? আলো কমে গিয়েছে, এসো, আরো কাছে এসো। আমার চোখ দুটো এসেছে ছুটির দরবারে তোমার কাছে। একমাত্র তোমার কাছেই আমার ছুটি। কি বলছো অন্তু? অনেকখানি মিথ্যে,
মনে পড়ছে কুলি বস্তিতে আমাকে বাসা নিতে বলেছিলে। তোমার মনের মধ্যে ছিল আমার বংশের অভিমানকে ধূলিসাৎ করবার অভিপ্রায়। তোমার সেই সুমহৎ অধ্যাবসায় আমার মজা লাগলো। দেখো অন্ত, আজও বুঝতে পারিনি যে পথ তোমার নয়। সে পথ থেকে কেন তুমি জোর করে বেরিয়ে আসোনি? তাহলে বলি, অনেক কথা জানতুম না, অনেক কথা ভাবিনি এই পথে প্রবেশ করবার আগে। একে একে এমন সব ছেলেকে কাছে দেখলুম, বয়সে যারা ছোট না হলে যাদের পায়ের ধুলো নিতুম, তারা চোখের সামনে কি দেখেছে, কি সয়েছে, কি অপমান হয়েছে তাদের, সেসব দুর্বিষহ কথা কোথাও প্রকাশ হবে না। এরই অসহ্য ব্যথায় আমাকে খেপিয়ে তুলেছিলে। বারবার মনে মনে প্রতিজ্ঞা করেছি, ভয়ে হার মানব না, পীড়নে হার মানব না, পাথরের দেয়ালে মাথা ঠুকে মরব, তবু তুড়ি মেরে উপেক্ষা করব সেই হৃদয়হীন দেয়ালটাকে। তারপরে কি তোমার মত বদলে গেল? শোনো আমার কথা, শক্তিমানের বিরুদ্ধে যে লড়াই করে সে উপায়বিহীন হলেও সেই শক্তিমানের সমকক্ষে দাঁড়ায়, তাতে তার সম্মান রক্ষা হয়। সেই সম্মানের অধিকার আমি কল্পনা করেছিলাম। সব মানুষের সামনেই ধর্মক্ষেত্র, ধর্মযুদ্ধ আছে, কিন্তু অন্তত আমাদের কজনের জন্য এ যাত্রায় সেক্ষেত্রের পথ বন্ধ। এখানকার কর্মফল এখানেই নিঃশেষ চুকিয়ে দিয়ে যেতে হবে। সব বুঝতে পারছি, তবু অন্তু, আমাদের দেশের কাজ নিয়ে কিছুদিন থেকে এমন কঠিন ধিক্কার দিয়ে তুমি কথা বলো যে আমার বড় বাজে। তার কারণ কি সে কথা এখন আর না বললেও হয়, সময় চলে গেছে। তবু বলো। আমি আজ স্বীকার করব তোমার কাছে, তোমরা যাকে প্যাট্রিয়ট বলো, আমি সেই প্যাট্রিয়ট নই। প্যাট্রিয়টিজমের চেয়ে বড় তাকে যারা সর্বোচ্চ না মানে, তাদের প্যাট্রিয়টিজম কুমিরের পিঠে চড়ে পার হওয়ার খেয়া নৌকো। মিথ্যাচারণ, নীচতা, পরস্পরকে অবিশ্বাস, ক্ষমতা লাভের চক্রান্ত, গুপ্তচর বৃত্তি একদিন তাদের টেনে নিয়ে যাবে পাঁকের তলায়, এ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ফিরে শোন তো, আর ফেরবার পথ নেই। কেন নেই? অজায়গায় যদি এসে পড়ি, সেখানকারও দায়িত্ব আছে শেষ পর্যন্ত। এলা অতীনের গলা জড়িয়ে ধরে বলল, ফিরে এসো, ফিরে এসো অন্তু। এত বছর ধরে যে বিশ্বাসের মধ্যে বাসা নিয়েছিলুম, তার ভিত তুমি ভেঙে দিয়েছ। আজ আছি ভেসে চলা ভাঙা নৌকা আঁকড়িয়ে। আমাকে উদ্ধার করে নিয়ে যাও। অমন চুপ করে বসে থেকো না, বলো অন্তু, একটা কথা বলো। এখানে তুমি হুকুম করো, আমি ভাঙবো পণ। ভুল করেছি আমি, আমাকে মাফ করো। উপায় নেই। কেন উপায় নেই? নিশ্চয়ই আছে। তীর লক্ষ্য হারাতে পারে, কিন্তু তুনে ফিরতে পারে না। আমি স্বয়ং বড়া, আমাকে বিয়ে করো অন্তু। আর সময় নষ্ট করতে পারবো না। গান্ধর্ব বিবাহ হোক, সহধর্মিণী করে নিয়ে যাও তোমার পথে। বিপদের পথ হলে আমি নিয়ে যেতুম সঙ্গে, কিন্তু যেখানে ধর্ম নষ্ট হয়েছে সেখানে তোমাকে সহধর্মিণী করতে পারবো না। থাক থাক, ওসব কথা থাক। এই জীবনের নৌকা ডুবির অবসানে কিছু সত্য এখনো বাকি আছে, তারই কথাটা শুনি তোমার মুখে। কি বলবো? বলো, তুমি ভালোবেসেছ? হ্যাঁ, বেসেছি। বলো, আমি তোমাকে ভালোবেসেছি, সে কথা তোমার মনে থাকবে আমি যখন থাকবো না তখনও? এলা নিরুত্তরে চুপ করে বসে রইল। জল পড়তে লাগলো দুই চোখে। অনেকক্ষণ পরে বাষ্পরুদ্ধ গলায় বলল, আবার বলছি অন্তু, কিছু নাও আমার হাত থেকে, নাও এই আমার গলার হার। এই বলে পায়ের উপর রাখলো হার। না, কিছুতেই না। কেন? কেন অভিমান? হ্যাঁ, অভিমান। এমন দিন ছিল তখন যদি দিতে, পড়তুম গলায়। আজ দিলে পকেটে, অন্যাভাবের গর্তটার মধ্যে। ভিক্ষে নেব না তোমার কাছে। নাও আমাকে তোমার সঙ্গিনী করে। লোভ দেখিও না এলা, অনেকবার বলেছি আমার পথ তোমার নয়। তবে সে পথ তোমারও নয়। ফিরে এসো, ফিরে এসো।
পথ আমার নয়, আমি পথের। গলার ফাঁসকে গলার গয়না কেউ বলে না। অন্ত অন্ত নিশ্চয়ই জানো তুমি চলে গেলে এক মুহূর্ত আমি বাঁচব না। তুমি ছাড়া আর কেউ নেই আমার। এই কথায় আজ যদি বা সন্দেহ করো, একান্ত মনে করি মৃত্যুর পরে সে সন্দেহ সম্পূর্ণ ঘোচাবার একটা কোনো রাস্তা কোথাও আছে। হঠাৎ অতীন লাফিয়ে উঠে দাঁড়ালো। তীরের মতো তীক্ষ্ণ হুইসেলের শব্দ এলো দূর থেকে। চমকে বলে উঠল, আমি চললুম, চলুন। এলা তাকে জড়িয়ে ধরল, বলল, আর একটু থাকো। না 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 না। কোথায় যাচ্ছ? কিচ্ছু জানি নে। আমি তোমার সেবিকা, তোমার চরণের সেবিকা। আমাকে ফেলে যেও না, ফেলে যেও না। একটুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল অতীন। দ্বিতীয়বার হুইসেলের শব্দ এলো। অতীন গর্জন করে বলল, ছেড়ে দাও। এই বলে নিজেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। এলা মেঝের ওপর উপুর হয়ে পড়ে। তার বুকের ভেতরটা শুকিয়ে গেছে, তার চোখে জল নেই। এমন সময় গম্ভীর গলার ডাক শুনতে পেল। এলা। চমকে উঠে বসল। দেখল ইলেকট্রিক টর্চ হাতে ইন্দ্রনাথ। তখনই উঠে দাঁড়িয়ে বলল, ফিরিয়ে আনুন অন্তকে। সে কথা থাক, এখানে কেন এলে? বিপদ আছে জেনে এসেছি। তীব্র ভর্ৎসনার সুরে ইন্দ্রনাথ বললেন, তোমার বিপদের কথা কে ভাবছে? এখানকার খবর তোমাকে কে দিলে? ভট্টু। তবু বুঝলে না মতলব? বোঝবার মতো বুদ্ধি আমার ছিল না, প্রাণ হাঁপিয়ে উঠেছিল। তোমাকে মারতে পারলে এখনই মারতুম। যাও ঘরে ফিরে, ট্যাক্সি আছে বাইরে। আবার অখিল, পালিয়েছিস বোর্ডিং থেকে? তোর সঙ্গে কোনো মতে পারবার জো নেই। বারবার বলছি এ বাড়িতে খবরদার আসিস নে, মরবি যে। একজন দাড়িওয়ালাকে পিছনে পাঁচিল টপকিয়ে তোমার বাগানে ঢুকলো, তাই তোমার এই ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে দিলুম। ওই শোনো পায়ের শব্দ। অখিল তার ছুরির সবচেয়ে মোটা ফলাটা খুলে দাঁড়ালো। ছুরি খুলতে হবে না তোকে, বীর পুরুষ। দে বলছি। বলে ওর হাত থেকে ছুরিটা কেড়ে নিল। ভয় নেই, আমি অন্তু। মুহূর্তে এলার মুখ পাংশু বর্ণ হয়ে এলো। বলল, দে দরজা খুলে দে। দরজা খুলে দিয়ে অখিল জিজ্ঞাসা করল, সেই দাড়িওয়ালা কোথায়? দাড়ি নিশ্চয়ই পাওয়া যাবে বাগানে, বাকি মানুষটাকে পাবে এখানেই। যাও খোঁজ করো গে দাড়ির। অখিল চলে গেল। এলা পাথরের মূর্তির মতো ক্ষণকাল এক দৃষ্টে চেয়ে দাঁড়িয়ে রইল। বলল, অন্তু, এ কি চেহারা তোমার? মনোহর নয়। তবে কি সত্যি? কি সত্যি? তোমাকে সর্বনেশে ব্যামোয় ধরেছে। নানা ডাক্তারের নানা মত, বিশ্বাস না করলেও চলে। নিশ্চয়ই তোমার খাওয়া হয়নি। ও কথাটা থাক, সময় নষ্ট করো না। কেন এলে অন্তু, কেন এলে? এরা যে তোমাকে ধরবার অপেক্ষায় আছে। ওদের নিরাশ করতে চাইনি যে। অতীনের হাত চেপে ধরে এলা বলল, কেন এলে এই নিশ্চিত বিপদের মধ্যে? এখন উপায়টাই বাকি। কেন এলুম সেই কথাটা যাবার ঠিক আগেই বলে চলে যাব। ইতিমধ্যে যতক্ষণ পারি ওই কথাটাই ভুলে থাকতে চাই। নিচের দরজাগুলো বন্ধ করে দিয়ে আসি গে। খানিক পরে ওপরে এসে বলল, চলো ছাদে, নিচের তলাকার আলোর বাল্বগুলো সব খুলে নিয়েছি, ভয় পেও না। দুজনে ছাদে এসে ছাদে প্রবেশের দরজা বন্ধ করে দিল। বন্ধ দরজায় ঠ্যাসান দিয়ে বসল অতীন। এলা বসল তার সামনে। এলা, মন সহজ করো, যেন কিচ্ছু হয়নি, যেন আমরা দুজনে আছি লঙ্কা কাণ্ড আরম্ভ হওয়ার আগে সুন্দর কাণ্ডে। তোমার হাত অমন বরফের মতো ঠান্ডা কেন? কাঁপছে যে। দাও দাও, গরম করে দিই। এলার হাত দুখানি নিয়ে অতীন জামার নিচে বুকের ওপর চেপে রাখল। তখন দূরের পাড়ায় বিয়ে বাড়িতে সানাই বাজছে। ভয় করছে এলি? কিসের ভয়? সমস্ত কিছুর, প্রত্যেক মুহূর্তের। ভয় তোমার জন্য তো, আর কিছুর জন্য নয়। এলি, চেষ্টা করে মনে করো, আমরা যেন 50 কি 100 বছর পরে এমন এক নিস্তব্ধ রাতে আছি। এখনকার সীমাটা খুবই সংকীর্ণ, তার মধ্যে ভয়,
দুঃখ, কষ্ট সবকিছুই যেন বিরাট হয়ে দেখা দেয়। বর্তমানটা সেই তুচ্ছ জিনিস, তার ছোট্ট মুখে বড় বড় কথা। ভয় দেখায় সে মুখোশ পরে, মৃত্যু সেই মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে। যা আমরা খুব করে চেয়েছি তার গায়ে বর্তমানের খাকি কলমে মোটা দাম লেখা ছিল, আর যা খুব করে হারিয়েছি তার গায়ে দুদিনের কালির লেবেল লেখা আছে অসীম দুঃখ। মিথ্যে কথা, জীবনটা জালিয়াত। সে অনন্তকালের সই জাল করে চালাতে চায়। মৃত্যু এসে হাসে, বঞ্চনার দলিলটা মুছে দেয়। এলি, রাতে একা বসে কখনো কি মৃত্যুর স্নিগ্ধ গভীর মুক্তি অনুভব করেছ, যার মধ্যে চিরকালের ক্ষমা? তোমার মতো বড় করে দেখবার শক্তি আমার নেই অন্তু। তবু তোমাদের কথা মনে করে উদ্বেগে যখন অভিভূত হয়ে পড়ে মন, তখন এই কথাটা খুব নিশ্চিত করে অনুভব করতে চেষ্টা করি যে মরা সহজ। ভীরু, মৃত্যুকে পালাবার পথ বলে মনে করছো কেন? মৃত্যু সবচেয়ে নিশ্চিত। এই রাত্রে এখনই আমরা আছি সেই বিরাটের প্রসারিত বাহুর বেষ্টনে, আমরা দুজনে। মনে পড়ছে ইবসেনের 4টি লাইন, আপওয়ার্ডস টুয়ার্ডস দ্য পিকস, টুয়ার্ডস দ্য স্টার্স, টুয়ার্ডস দ্য ভাস্ট সাইলেন্স। এলা অতীনের হাত কোলে নিয়ে বসে রইল স্তব্ধ হয়ে। পিছনে মরণের কালো পর্দাখানা নিশ্চল টানা রয়েছে অসীমে। তারই উপর জীবনের কৌতুক নাট্য নেচে চলেছে অন্তিম অঙ্কের দিকে। আজ 3 বছর আগে এই ছাদের উপর তুমি আমার জন্মদিনের উৎসব করেছিলে, মনে আছে? খুব মনে আছে অন্ত। নির্বোধ আমি ভেবেছিলাম তোমাকে মিলিয়ে নেব আমাদের সকল পদাতিকের সঙ্গে এক উর্দি পড়িয়ে। তাই আমাকে দেখিয়ে দেখিয়ে ওদের সঙ্গে ঘোরতর দিদিয়ানা করতে ভেবেছিলে। আমার সংশোধনের পক্ষে কিছু ঈর্ষার প্রয়োজন আছে। বলো, যা বলতে হয় বলো, দয়া করো না আমাকে। আমি নির্মম, নির্জীব, আমি মূঢ়। তোমাকে বুঝবার শক্তি আমার কোনো কালে ছিল না। বহু ভাগ্যের ধন চিরজন্মের মতো চলে গেল। এর চেয়ে শাস্তি যদি থাকে, দাও শাস্তি। থাক থাক শাস্তির কথা, ক্ষমাই করব আমি। মৃত্যু যে ক্ষমা করে সেই অসীম ক্ষমা, সেই জন্যেই আজ এসেছি। সেই জন্যে? হ্যাঁ, কেবলমাত্র সেই জন্যে। নাই ক্ষমা জানাতে তুমি? কিন্তু কেন এলে এমন করে বেড়া আগুনের মধ্যে? জানি বাঁচবার ইচ্ছে নেই তোমার। তা যদি হয় তাহলে কটা দিন কেবলমাত্র আমাকে দাও। দাও তোমার সেবা করার শেষ অধিকার। পায়ে পড়ি তোমার। কি হবে সেবা? ফুটো জীবনের ঘটে ঢালবে সুধা। তুমি জানো না কি অসহ্য ক্ষোভ আমার। শুশ্রূষা দিয়ে তার কি করতে পারো যে মানুষ আপন সত্য হারিয়েছে? সত্য হারাও নি অন্ত। সত্য তোমার অন্তরে আছে, অক্ষুণ্ণ হয়ে। হারিয়েছি আমি। বলো না, বলো না এমন কথা। আমি যে কি, যদি জানতে পারতে তোমার মাথা থেকে পা পর্যন্ত শিউরে উঠত। অন্ত, আত্মনিন্দা বাড়িয়ে তুলছ কল্পনায়। নিষ্কাম ভাবে যা করেছ তার কলঙ্ক কখনোই লাগবে না তোমার স্বভাবে। স্বভাবকেই হত্যা করেছি। সব হত্যার চেয়ে পাপ, সেই পাপ আজ তোমাকে হাতে পেলেও তোমার সঙ্গে মিলতে পারবো না। পানিগ্রহণ, এই হাত নিয়ে সমস্ত কালো দাগ মুছবে যমকন্যার কালো জলে। তারই কিনারায় এসে বসেছি। আজ বলা যাক যত সব হালকা কথা হাসতে হাসতে। সেই জন্মদিনের ইতিবৃত্তটা শেষ করে দিই।
কি বলো এলি? অন্তু, মন দিতে পারছি না। আমাদের দুজনের জীবনের মন দেবার যোগ্য যা কিছু আছে সে কেবল ওই রকম গোটা কয়েক হালকা দিনের মধ্যে। ভোলবার যোগ্য ভারী ভারী দিনই তো বহু বিস্তর। হঠাৎ অতীন চমকে উঠে থেমে গেল, বলল, পায়ের শব্দ শুনছি যেন। দিদিমণি, ছাদে আসবার দরজা খুলে দিয়ে এলা জিজ্ঞাসা করল, কি? খাবার। বাড়িতে রান্নার ব্যবস্থা নেই। অদূরবর্তী দিশি রেস্তোরাঁ থেকে বরাদ্দ মতো খাবার দিয়ে যায়। অন্তু, চলো খেতে। খাওয়ার কথা বলো না, না খেয়ে মরতে মানুষের অনেক দিন লাগে, নইলে ভারতবর্ষ টিকত না। ভাই অখিল, আর রাগ রেখো না মনে। আমার ভাগটা তুমি খেয়ে নাও, তারপরে দৌড় দিও যত পারো। অখিল চলে গেল। দুজনে ছাদের মেঝের উপর বসল। অতীন আবার শুরু করল। সেদিনকার জন্মদিন চলতে লাগলো এক টানা। কেউ নরবার নাম করে না। আমি ঘন ঘন ঘড়ি দেখছি। শেষকালে তোমাকে বললুম, সকাল সকাল তোমার শুতে যাওয়া উচিত। এই সেদিন ইনফ্লুয়েঞ্জা থেকে উঠেছ। প্রশ্ন উঠল, কটা বেজেছে? উত্তর, 10:30। সভা ভাঙবার দুটো একটা হাই তোলা গড়িমসি করার লক্ষণ দেখা গেল। বটু বললে, বসে রইলেন যে অতীনবাবু, চলুন একসঙ্গে যাওয়া যাক ম্যাথরদের বস্তিতে। হঠাৎ গিয়ে পড়ে ওদের মদ খাওয়া বন্ধ করতে হবে। বললুম, মদ তো বন্ধ করবে, তার বদলে দেবে কি? বিষয়টা নিয়ে এতটা উত্তেজিত হওয়ার দরকার ছিল না। ফল হলো, যারা চলে যাচ্ছিল তারা দাঁড়িয়ে গেল। শুরু হলো, আপনি কি তবে বলতে চান? তীব্র স্বরে বলে উঠলুম, কিছু বলতে চাইলে। আবার পায়ের শব্দ শুনে অতীন চমকে উঠে থামল। অখিল এলো ছাদে, বলল, কে একজন এই চিরকুট দিয়েছে অতীন বাবুকে, তাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি। এলার বুক ধড়াস করে উঠল। বলল, কে কে এলো? বাবুকে ঢুকতে দাও ঘরে। না, দেব না। ভয় নেই, বাবুকে তুমি চেনো, অনেকবার দেখেছো। না, চিনি না। খুব চেনো, আমি বলছি, ভয় নেই, আমি আছি। অখিল, যা, তুই মিথ্যে ভয় করিস নে। অখিল চলে গেল। বটু এসেছে নাকি? না, বটু নয়। বলো না, কে এসেছে? আমার ভালো লাগছে না। থাক সে কথা, যা বলছিলুম বলতে দাও। অন্তু, কিছুতেই মন দিতে পারছি না। এলা, শেষ করতে দাও আমার কাহিনী। বেশি দেরি নেই। তুমি উঠে এলে ছাদে। মৃদু গন্ধ পেলুম রজনীগন্ধার। ফুলের গুচ্ছটি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে একলা আমার হাতে দেবে বলে। আমাদের সম্বন্ধের ক্ষেত্রে অন্তুর জীবনলীলা শুরু হলো এই লাজুক ফুলের গোপন অভ্যর্থনায়। সেদিন প্রথম তুমি আমার গলা জড়িয়ে ধরলে, বললে, এই নাও জন্মদিনের উপহার। আজ দাবি করতে এসেছি শেষ চুম্বনের। অখিল এসে বলল, বাবুটি দরজায় ধাক্কা মারতে শুরু করেছে। ভাঙলো বুঝি, বলছে জরুরি কথা। ভয় নেই অখিল, দরজা ভাঙবার আগেই তাকে ঠান্ডা করব। বাবুকে ওইখানেই অনাথ করে রেখে তুমি এখনই পালাও অন্য ঠিকানায়। আমি আছি এলাদির খবর নিতে। এলা অখিলকে বুকের কাছে টেনে নিয়ে তার মাথায় চুমু খেয়ে বলল, শোনা আমার, লক্ষ্মী আমার, ভাই আমার, তুই চলে যা। তোর জন্য কখানা নোট আমার আঁচলে বেঁধে রেখেছি, তোর এলাদির আশীর্বাদ। আমার পা ছুঁয়ে বল, এখনই তুই যাবি, দেরি করবি না। অখিল, আমার একটি পরামর্শ তোমাকে শুনতেই হবে। যদি তোমাকে কখনো কোনো প্রশ্ন কেউ জিজ্ঞাসা করে, তুমি ঠিক কথাই বলবে। বলো, এই রাত 11টার সময় আমি তোমাকে জোর করে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। চলো, কথাটাকে সত্য করে আসি। এলা আর একবার অখিলকে কাছে টেনে নিয়ে বলল, আমার জন্য ভাবিস নে ভাই, তোর অন্ততা রইল, কোনো ভয় নেই। অখিলকে যখন ঠেলে নিয়ে অতীন চলেছে, এলা বলল, আমিও যাই না, তোমার সঙ্গে। কিছুতেই না।
ছাদের ছোট পাঁচিলটার ওপর বুক চেপে ধরে এলা দাঁড়িয়ে রইল। কণ্ঠের কাছে গুমড়ে গুমড়ে উঠতে লাগলো কান্না। বুঝল আজ রাতে ওর কাছ থেকে চিরকালের মতো অখিল চলে গেল। ফিরে এলো অতীন। এলা জিজ্ঞাসা করল, কি হলো অন্ত? অখিল গেছে, ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছি। আর সেই লোকটি? তাকেও দিয়েছি ছেড়ে। সে বসে বসে ভাবছিল কাজে ফাঁকি দিয়ে আমি বুঝি কেবল গল্পই করছি। সমস্তটাই গল্প, একেবারেই আজগুবি গল্প। ভয় করছে এলা। আমাকে ভয় নেই তোমার? তোমাকে ভয়? কি যে বলো। কি না করতে পারি আমি? পড়েছি পতনের শেষ সীমায়। সেদিন আমাদের দল অনাথা বিধবার সর্বস্ব লুট করে এনেছে। মন মতো ছিল বুড়ির গ্রাম সম্পর্কে চেনা লোক। খবর দিয়ে পথ দেখিয়ে সেই এনেছে দলকে। ছদ্মবেশের মধ্যেও বিধবা তাকে চিনতে পেরে বলে উঠল, মনু বাবা, তুই এমন কাজ করতে পারলি? তারপরে বুড়িকে আর বাঁচতে দিলে না। যাকে বলি দেশের প্রয়োজন, সেই আত্মধর্মনাশের প্রয়োজনে টাকাটা এই হাত দিয়ে পৌঁছেছে যথাস্থানে। এতদিন পরে যথার্থ দাগী হয়েছি চোরের কলঙ্কে। চোরাই মাল ছুঁয়েছি, ভোগ করেছি। চোর অতীন্দ্রের নাম বটু ফাঁস করে দিয়েছে। পাছে প্রমাণাভাবে শাস্তি না পাই বা অল্প শাস্তি পাই, সেই জন্য পুলিশ সুপারিনটেন্ডেন্টের মারফতে সে মোকদ্দমা ইংরেজ ম্যাজিস্ট্রেটের আদালতে দায়ের না হয়ে যাতে বাঙালি জয়ন্ত হাজরার এজলাসে ওঠে, কমিশনারের কাছ থেকে সেই হুকুম আনবে বলে মন্ত্রণা করে রেখেছে। সে নিশ্চিত জানে কাল ধরা পড়বই। ইতিমধ্যে ভয় করো আমাকে। আজ তোমার ঘরে কেউ নেই। কেন? তুমি আছো। আমার হাত থেকে বাঁচাবে কে? নাই বাবা চালে। তোমারই আপন মণ্ডলীতে একদিন যারা ছিল এলাদির সব দেশ ভাই, ভাই ফোঁটা দিয়েছ যাদের কপালে প্রতি বৎসর, তাদেরই মধ্যে কথা উঠেছে যে তোমার বেঁচে থাকা উচিত নয়। তাদের চেয়ে বেশি অপরাধ আমি কি করেছি? অনেক কথা জানো তুমি, অনেকের নামধাম। পীড়ন করলে বেরিয়ে পড়বে। কখনোই না। কি করে বলবো? যে মানুষটা এসেছিল আজ এই হুকুম নিয়েই সে আসেনি। হুকুমের জোর কত সে তো জানো তুমি। সত্যি বলছো অন্ত? সত্যি? একটা খবর পেয়েছি আমরা। কি খবর? আজ ভোর রাত্রে পুলিশ আসবে তোমাকে ধরতে। নিশ্চিত জানতাম একদিন পুলিশ আমাকে ধরতে আসছে। কেমন করে জানলে? কাল বটু চিঠি পেয়েছি। সে খবর দিয়েছে পুলিশ আমাকে ধরবে। লিখেছে সে এখনো আমাকে বাঁচাতে পারে। কি উপায়? বলছে যদি তাকে বিয়ে করি তাহলে সে আমার জামিন হয়ে আমার দায় গ্রহণ করবে। কি জবাব দিলে তুমি? আমি সেই চিঠির ওপর কেবল লিখে দিলুম পিশাচ, আর কিচ্ছু নয়। খবর পেয়েছি সেই বটুই আসবে কাল পুলিশকে সঙ্গে নিয়ে। তোমার সম্মতি পেলেই বাঘের সঙ্গে রফা করে তোমাকে কুমিরের গর্তে আশ্রয় দেবার হিতব্রতে সে উঠে পড়ে লাগবে। তার হৃদয় কোমল। এলা অতীনের পা জড়িয়ে ধরে বলল, মারো আমাকে অন্তু, মারো মারো অন্তু, মারো আমাকে নিজের হাতে। তার চেয়ে সৌভাগ্য আমার কিচ্ছু হতে পারে না। মেঝের থেকে উঠে দাঁড়িয়ে অতীনকে বারবার চুমু খেয়ে খেয়ে বলল, মারো 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 আমাকে। ছিঁড়ে ফেলল বুকের জামা। অতীন পাথরের মূর্তির মতো কঠিন হয়ে দাঁড়িয়ে রইল। আমি যে তোমার, সম্পূর্ণ তোমার, মরণেও তোমার। নাও আমাকে, নোংরা হাত লাগতে দিও না আমার গায়ে। আমার দেহ তোমার। যাও, এখনই শুতে যাও। হুকুম করছি, শুতে যাও। অন্ত 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 আমার রাজা, আমার দেবতা, তোমাকে তোমাকে কত ভালোবাসছি আজ পর্যন্ত সম্পূর্ণ করে তা জানতে পারলুম না। সেই ভালোবাসার তোহাই মারো 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 আমাকে, মারো আমাকে মারো। অতীন এলার হাত জোর করে ধরে তাকে শোবার ঘরে টেনে নিয়ে গেল। বলল, শো, এখনই শো, ঘুমো। তো ঘুম হবে না। ঘুমোবার ওষুধ আছে আমার হাতে। আমার চৈতন্যের শেষ মুহূর্ত তুমি নাও।
ক্লোরোফর্ম এনেছো? দাও, ওটাকে ফেলে দাও। ভীরু নই আমি, জেগে থেকে যাতে মরি তোমার কোলে তাই করো। শেষ চুম্বন আজ অফুরানো রন্ধ। দূরের থেকে হুইসেলের শব্দ এলো। এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায়। গল্প পাঠে আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আর্য জানা, শান্তনু দত্ত, মনীষ ঘোষ, অর্পিতা দাস, পিঙ্কি ব্যানার্জি, রক্তিমা দাস। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।